এই লেকচারে আমরা সুইটেবল একটি প্রিমিয়াম থিম খুঁজে বের করব, যেই থিমটি দিয়ে যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। আপনি আপনার নিজের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, অথবা আপনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করলে বা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে আপনি ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারবেন। এমন একটি পাওয়ারফুল ওয়ার্ডপ্রেস থিম আমরা খুঁজে বের করব এবং তারপর সেই থিমটি আমরা ইনস্টল করব এই যে আমাদের লোকাল সার্ভারে। তো সবার প্রথমে আমরা এটাতে লগ ইন করি, লগ ইন করে তারপর যে ডেমো কন্টেন্টগুলো আছে সেগুলো ফেলে দিই, মানে যে কন্টেন্টগুলো আমরা পুট করেছিলাম। আমি লগ ইন করছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তারপরে এখানে পোস্টে অল পোস্টে যাই, এগুলো সব রিমুভ করে দিই কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই। মুভ টু ট্রাস্টে চলে গেল, আবার এটাকে সিলেক্ট করলাম, আবার এখান থেকে ডিলিট পার্মানেন্ট, অ্যাপ্লাই, সব ডিলিট হয়ে গেল। তারপর পেজে যাব, পেজে গিয়েও সব ডিলিট করে দিব। আচ্ছা, ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলোও ফেলে দিই, এই যে ডিলিট, অ্যাপ্লাই, ডিলিট হয়ে গেল। ট্যাগসে গিয়ে ট্যাগসও ডিলিট করে দিই, সিলেক্ট অল, ডিলিট, অ্যাপ্লাই। তারপর পেজে আছে, পেজেস মিডিয়া আছে, কয়েকটি ইমেজ আমরা আপলোড করেছিলাম, এই যে এগুলো সব এখন আমরা রিমুভ করে দিব। বাল্ক সিলেক্ট দেই, তাহলে সবগুলো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলাম, এই যে ডিলিট সিলেকশন, যে কোনো কারণে হোক ডিলিট হচ্ছে না, আমি আবার একটু রিফ্রেশ দিই, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন পেজেসে যে এই পেজগুলো ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই, তারপরে এই ট্রাস্ট থেকে আবার ডিলিট করে দিই, মানে পুরো সাইটটাকে আমরা ক্লিয়ার করে ফেলতেছি প্রিমিয়াম থিম ইনস্টল করার পূর্বে। কমেন্ট সেকশন নাই। তারপরে প্লাগইনস আছে, প্লাগইনস থাকলে আমরা সেগুলো রিমুভ করে দিব, এই যে এটা রিমুভ করে দিই আপাতত, ডিলিট। সম্পূর্ণ একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের প্রয়োজন ডেমোগুলো ইনস্টল করার পূর্বে। সো এগুলো ইউজার থাকলে কোনো সমস্যা নাই, আর বাকিগুলা তার সমস্যা নাই। এখন আমাদের পুরো সাইটটাই ক্লিন। আমরা যদি ট্যাবে যাই, আমরা একটু রিফ্রেশ করে নিলাম, সম্পূর্ণ যে কন্টেন্টগুলো আছে সব ডিলিট করে দিয়ে টোটাল সাইটটাকে রিফ্রেশ করে নিলাম। এখন একটি সুইটেবল থিম আমরা আসলে খুঁজে বের করি। তো সুইটেবল থিম খোঁজার জন্য থিম ফরেস্টেই যাব। থিম ফরেস্ট ছাড়াও তো আরো অনেক মার্কেট প্লেস আছে বা ওয়েবসাইট আছে যেখানে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম পাওয়া যাচ্ছে, বাট থিম ফরেস্টই হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এর ওয়ার্ডপ্রেস থিম পাওয়া যায়। তো এখানে আমরা এখানের মধ্যে এভারডা তো অনেক পাওয়ারফুল এবং এটা মানে সবসময় এক নম্বরে থাকে, খুবই জনপ্রিয়। এছাড়াও এই দ্য7, বি থিম, তারপরে যে ব্রাইট, ইনফোল্ড, এগুলো সবগুলোই খুবই জনপ্রিয় এবং খুবই পাওয়ারফুল। তো আমরা এগুলোর মধ্যে জুপিটার, আমরা যদি এটা দেখি, বি থিমে, এই থিমে 300+ প্রি বিল্ড ওয়েবসাইটস, এখানে বলেই দেওয়া আছে এই ছবিটাতে 300টার মতো ডেমো দেওয়া আছে। তো আমরা যদি এই থিমটা একটু দেখি, তা কাজ করি, আমরা এই থিমটাই চুজ করে ফেলি এবং এই থিমটা আসলে পারচেস করে ফেলি। পারচেস করে দেন আমরা এই থিমটাকে আমাদের যে ওয়েবসাইট আছে বা লোকাল হোস্টে আমরা যে সার্ভার সেট আপ করেছি, ওয়ার্ডপ্রেস সেট আপ করেছি, এখানে আমরা ইনস্টল করব। তো এই থিমটা যদি কিনতে হয়, তাহলে আমি অলরেডি লগ ইন করা আছি। এই থিমটার দাম হচ্ছে $59। তো আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে $33 আছে। এটা হচ্ছে সম্পূর্ণ মানে এগুলো অ্যাফিলিয়েট ইনকাম। আমি যদি স্টেটমেন্টে যে দেখাই, স্টেটমেন্ট, এই যে জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসে সেল, অ্যাফিলিয়েট সাইট থেকে টুকটাক সেল হয়, এই মার্কেট প্লেসে প্রচুর সেল হয়। তো অ্যাফিলিয়েট করেও মোটামুটি ভালো মানের আর্নিং হয় এই সাইট থেকে। এই জানুয়ারি মাসে যদি ক্লিক করি, গত মাসে এই যে টুকটাক সেল হয়। তারপর আমি নিজেও আবার বিভিন্ন প্রোডাক্ট কিনি আমার নিজের প্রয়োজনে, আমার ক্লায়েন্টের প্রয়োজনে, এই যেগুলো আমি কিনেছি ডলার দিয়ে। আর এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন, মানে ইনকাম আসছে আমার। তো যাই হোক, এখন এই সফটওয়্যারটা আসলে আমরা কিনে ফেলি। এই যে বি থিম, আমি এখানে যাই, গিয়ে আবার যাই পপুলার ফাইলস, বি থিম, এটা বাই থিমে ক্লিক করি। ক্লিক করলে যে $59, গো টু চেক আউট, কিভাবে কিনতে হয় আপনি সেটাও দেখে ফেলতেছেন। যে চেক আউটে গেলাম। এখন আমার এই ইনভার্টার ব্যালেন্সে আছে 33, মানে $33.5, কিন্তু থিমটার দাম হচ্ছে $59। তার মানে আমাকে আরো $30 মতো এখানে মানে আমার কার্ড দিয়ে আপলোড করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিই। আমি এই যে অ্যাড ক্রেডিট এবং চেক আউট, তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে এখন আমাকে বলতেছে যে সিলেক্ট এন অ্যামাউন্ট, মানে আমি কত ডলার আপলোড করতে চাই এই মার্কেট প্লেসে প্রোডাক্টটি কেনার জন্য। তো $30 আপলোড করলেই এনাফ। তো এখানে কয়েকটা অপশন দিচ্ছে, পেপাল, স্ক্রিল, বাট এখানে এই যে আরেকটা অপশন আছে, আমার যে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড আছে সেটা আমি চাইলে অ্যাড করতে পারি এবং সেটা দিয়ে পেমেন্ট করতে পারি। তো আমি এটা দিয়ে পেমেন্ট করব, এই জন্য আমি এখানে ক্লিক করব।
এবং আমাকে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করার অপশন বলবে। আমি এখন এখানে আমার পায়োনিয়ার কার্ড নাম্বার দিব, এক্সপায়ার ডেটটা দিব এবং কার্ডের পিছনে একটা 3 ডিজিটের সিভিভি কোড থাকে সেটা দিব, দিয়ে আমি অ্যাড ক্রেডিট দিব, দিলে আমার $30 এখানে আপলোড হয়ে যাবে। তো আমি এটা দিচ্ছি। আমি দেওয়ার সময় কার্ডের ইনফরমেশনগুলো আমি টোটাল হাইড করে রাখছি। আপনার কাছে যদি কার্ড না থাকে আপনি ইবিএল এর কার্ডটি নিয়ে নেবেন। তো আমি ক্লিক করছি, প্রসেসিং হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। এই যে আমার অ্যাকাউন্টে এখন টোটাল $63 আছে। তো আমি এখন এটাকে কিনে ফেলবো। এই যে এখন এখান থেকে আমি কিনে ফেলবো, টোটাল এত। আমি এটা চেক আউট দিচ্ছি, পেমেন্ট কমপ্লিট। সো আমি ডাউনলোড দিচ্ছি, ফাইলটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে। এটা টোটাল 29 মেগাবাইট। এই ফাইলটার মধ্যে ডকুমেন্টেশন থাকবে, আরো অনেকগুলো ফাইল থাকবে। এটাকে ডাউনলোড হয়ে নিক। থিমটি ডাউনলোড হয়ে গেছে। তো থিমটি ওপেন করার পূর্বে আমরা একটা ডেমো চুজ করি, যে ডেমোটা আমরা আসলে ইনস্টল করব। তো এখানে তো প্রায় 300-র মতো ডেমো দেওয়া আছে। তো এই একটা থিমই আমরা দেখা গেছে এইটাও খুব দারুণ একটা থিম। তো আমরা এই ডেমোটাই ইনস্টল করব। তাহলে আমাদের যে থিমটা আছে সেই থিমটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি এটা ক্লিক করলাম, এই যে এই থিমটাতে যদি এখন আমরা ডাবল ক্লিক করি, আনজিপ করলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মূল থিম ফাইল, বি থিম এবং বি চাইল্ড। এই প্যারেন্ট এবং চাইল্ড থিম কি জিনিস এটা নিয়ে পরবর্তী লেকচারে ডিসকাস করব। প্লাস এখানে মানে থিমের মধ্যে যে ফাইলগুলো থাকে আমি সেগুলো সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাইল্ড থিম বলা হয়, প্রায় ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের সাথে একটা চাইল্ড থিম আসে। এটা হচ্ছে প্যারেন্ট থিম, মূল যে থিমটা, আর মূল থিমের সাথে একটা চাইল্ড থিম থাকে, ছোট চাইল্ড থিম। এই দুটার মধ্যে পার্থক্য কি এটা আমি পরে বলছি। তারপর হচ্ছে ডকুমেন্টেশন ফাইল। এখানে পুরো থিমটার পুরো ডকুমেন্টেশন দেওয়া আছে যে কিভাবে এই থিমটা ব্যবহার করতে হবে। এই যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটাতে আমি ডাবল ক্লিক করি, তাহলে যে ডকুমেন্টেশন ফাইলটা আসতেছে, এটা আমি ওপেন উইথ মজিলা ফায়ারফক্স দিই, তাহলে দেখাবে যে এই থিমের টোটাল ডকুমেন্টেশন, কিভাবে এটা ব্যবহার করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, এই সব ধরনের মানে তথ্য এখানে দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা থিমের সাথে এই ডকুমেন্টেশন থাকে যে কিভাবে এটা ব্যবহার করতে হবে, কোন আপনি যদি থিমটা ইনস্টল করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে সবার প্রথমে আপনাকে থিমের ডকুমেন্টেশন আসতে হবে। ডকুমেন্টেশন এসে আপনি সেটা ভালো করে চেক করে দেখবেন সেটা সম্পর্কে কোথায় কি লেখা আছে, তখন সেই অনুযায়ী সেটা আপনাকে ফিক্স করে নেবেন। তো এখানে অনেক লেখা আছে, ঠিক আছে, আমরা এগুলো পড়বো না, আমরা কেটে দিচ্ছি। জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখালাম যে কখনো যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেমে পড়েন তাহলে ডকুমেন্টেশন ফাইলে সব ধরনের তথ্য দেওয়া আছে থিম সম্পর্কে, যেটা আপনি কোনো কারণে প্রবলেমে পড়লে চেক করে নেবেন। আচ্ছা, তো এটা গেল ডকুমেন্টেশন ফাইল। লাইসেন্সিং ফাইল, এই থিমের কি লাইসেন্স, এই লাইসেন্স সম্পর্কে একটা ফাইল দিয়ে দেওয়া আছে, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না আপনার জন্য। তারপর পিএইচডি, অর্থাৎ এই থিমটা যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের ফাইলগুলো এখানে পিএইচডি আকারে দিয়ে দেওয়া আছে। তো আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে ইউআই কিট, এই যে সবগুলো পিএইচডি ফাইল, কিন্তু দেখেন এগুলো ফটোশপে ডিজাইন করা, সব এগুলো দিয়ে দিছে। কোনো কারণে হয়তো আপনার লাগতে পারে, যদি কখনো মানে প্রয়োজন হয় তাহলে আপনি যেন এটা ইউজ করতে পারেন, সব পিএইচডি ফাইল। তারপরে এখানে রেভুলেশন স্লাইডার, প্লাগ ইন অথর ডেমো 5, এই যে এখানে রেভুলেশন স্লাইডার, এই যে আমরা যে ডেমোটা আমরা পছন্দ করেছি এটা কিন্তু একটা স্লাইডার। আমরা যদি এটা আবার রিফ্রেশ দিই তাহলে দেখবো এটা লোড হচ্ছে, এই যে এটা একটা স্লাইডার। তো এই স্লাইডারগুলা অলরেডি তারা দিয়ে দিছে। আমি এটা মিনিমাইজ করে নিই, এটা কোথায় গেল, এই যে এটা ওপেন করি। স্লাইডারের কিছু ডেমো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, তাহলে বুঝতে পারবো যে এগুলো আসলে কি কাজ কি এগুলোর। তো যাই হোক, আমি ওভারঅল আপনাকে একটু পরিচিতি দিয়ে দিলাম যে একটা থিমের মধ্যে কি ফাইল থাকে। ওকে, একটা থিমের মধ্যে যে কোনো প্রিমিয়াম থিম আপনি ইনস্টল করলে দেখবেন একটা প্যারেন্ট থিম থাকে, একটা চাইল্ড থিম থাকে, ডকুমেন্টেশন থাকে, লাইসেন্সিং একটা ফাইল থাকে, তারপরে পিএইচডি গুলো দেওয়া থাকে, মাঝে মধ্যে সবগুলোতে দেওয়া থাকে না। তারপরে এই স্লাইডার গুলো, এই যে এগুলোকে বলা হয় স্লাইডার, এই যে একটু আগে যে লোড হলো, এই স্লাইডার ফাইলগুলো দিয়ে দেওয়া থাকে যেন আপনি সহজেই স্লাইডার গুলো ইন্টিগ্রেট করতে পারেন। তো আমরা এখন এই থিমটাকে ইনস্টল করব। এই যে এটা হচ্ছে থিম ফাইল, থিমটাকে ইনস্টল করব, চাইল্ড থিমটাকে ইনস্টল করব এবং ডেমোটা ইনস্টল করব। সহজ কথা হচ্ছে আমরা এই ডেমোটাকে ইনস্টল করব এখন। তাহলে আমরা সেটা করে ফেলি। এই যে আমাদের সাইটে গেলাম, অ্যাপিয়ারেন্স থিমস ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা থিমটা ইনস্টল করব। অ্যাড নিউ, আপলোড থিম, এই যে ব্রাউজে গিয়ে এই যে ডাউনলোডস বি থিম, সবার প্রথমে প্যারেন্ট থিমটাকে ইনস্টল করতে হবে।
প্রায় প্রত্যেকটা প্রিমিয়াম থিমে চাইল্ড থিম দেওয়া থাকবে, কিন্তু শুরুতে প্যারেন্ট থিমটা ইনস্টল করে নিতে হবে। প্যারেন্ট থিম চাইল্ড থিম কি এটা আমি পরে বলছি। এটা করে নিলাম, এখন আমি অ্যাক্টিভ করব না। এই যে থিমসে যাব, থিমসে গেলে দেখবো এই যে এটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট দিলে এটা অ্যাক্টিভেট হবে। তো তার আগে আমি চাইল্ড থিমটাও আপলোড করি, এই যে চাইল্ড, এটাও আপলোড করি, এটাও ইনস্টল দেই। এই যে এটাও সাকসেসফুলি অ্যাক্টিভেট মানে ইনস্টল হয়ে গেছে। আমি আবার থিমে যাই, থিমে গেলে এখন দেখবো যে আরেকটা, এটা হচ্ছে প্যারেন্ট থিম আর এটা হচ্ছে চাইল্ড থিম। তো এটাকে আমি অ্যাক্টিভেট করব, এখন অ্যাক্টিভেট করলাম, এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই যে রেজিস্টার থিম, প্রত্যেকটা থিম কিনলে সেটার সাথে একটা লাইসেন্স কোড আসে। এই যে দেখেন, আমরা যদি এটাতে দেখি, এটাতে কিন্তু আমাদের একটা লাইসেন্স কোড আছে। সরি, আমি যদি ডাউনলোডে যাই এখান থেকে, এই যে থিম ফরেস্টের অ্যাকাউন্টে গেলে লাইসেন্স কোড, এই যে বি থিম, এই যে লাইসেন্স পারচেস কোড, এটা আমি ডাউনলোড করলাম এবং এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে একটা ফাইল ওপেন হবে। সরি, এটা আসলে আমাকে মানে নোটপ্যাডে ওপেন করতে হবে। এই যে লাইসেন্স টেক্সট, এই যে লাইসেন্স কোডটা দেখতে এরকম, এই কোডটা এখানে দিতে হয়। লাইভ সার্ভারে কোনো ক্লায়েন্ট এটা ইউজ করবে, তখন এই ক্লায়েন্ট এই পারচেস কোডটা দিয়ে দিবে, দিয়ে দিলে এই থিমটা পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে গেল, রেজিস্টার্ড হয়ে গেল। ঠিক আছে, এবং একটা ডোমেইনেই একটা থিম ইউজ করা যাবে, এই একই থিম মাল্টিপল ডোমেইনে ইউজ করা যাবে না। তো যাই হোক, এটা তো আমাদের সেট হয়ে গেল। আমরা আবার থিমে যাব, দেখুন এখানে থিমটা ইনস্টল করার সাথে সাথেই কিন্তু এখানে অনেকগুলো অপশন যুক্ত হয়ে গেছে। এই অপশনগুলো কিন্তু আগে ছিল না, এই যে টেস্টিমোনিয়াল, পোর্টফোলিও, অফার, ক্লায়েন্টস, এগুলো নতুন আসছে। প্রিমিয়াম প্রত্যেকটা থিমের সাথে এই এক্সট্রা অপশনগুলো থাকে, যেন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট ডিসপ্লে করা যায়। ওয়েবসাইটে শুধুমাত্র পোস্ট বা পেজই না, পাশাপাশি আরো অনেক অনেক ফিচার থাকে যেগুলো শো করতে হয়। তো প্রিমিয়াম থিমগুলোতে এগুলো ইন্টিগ্রেট করা থাকে। তো আমি অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি এই থিমটা রিমুভ করে দিই, এটা আমাদের আর প্রয়োজন নাই, এটা টোটালি রিমুভ করে দিলাম। তো আমরা এখন এই থিমটা ইনস্টল করার সাথে সাথেই এখানে কিন্তু আমাদেরকে কিছু প্লাগইন রিকমেন্ডেশন করতেছে যে এই প্লাগইনগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এটা আমরা ইনস্টল পরে করব, আগে আমরা এই যে ডেমোটা ইনস্টল করব। এই যে ডেমোটা, এই ডেমোটা আমরা ইনস্টল করব। তো এই ডেমোটার নাম হচ্ছে কি, আমি একটু দেখে নেই একবার নিচে গিয়ে। এই ডেমোটার নাম হচ্ছে, একবার নিচে যাই, সরি আমি এটা দিয়ে সার্চ করি। সার্চ করলে এই যে দেখাচ্ছে এই ডেমোটা রেস্টুরেন্ট নাম। তো এখানে বি থিম ড্যাশবোর্ড, এই যে প্রি বিল্ড ওয়েবসাইট, এখানে যদি ক্লিক করি প্রত্যেকটা থিমে ডেমো ইনস্টল করার একটা প্ল্যাটফর্ম দেওয়া থাকে, একটা ফিচার দেওয়া থাকে। এই যে দেখেন, এই থিমের মধ্যে সব ডেমোগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে আর এখানে গিয়ে দেখতে হলো না। ওকে, এখানে দেওয়া আছে, এখান থেকেই আমরা খুব সহজেই একটা ইনস্টল করে ফেলতে পারবো, যেটা আমরা চয়েস করেছি। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইনস্টল করে নিতে পারবেন। এই যে, তো এটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে ক্লিক করলে আমাদেরকে এখানে বলে দিচ্ছে এই দুটি প্লাগইন আমাদেরকে আগে ইনস্টল করে নিতে হবে এই ডেমোটি ইনস্টল করার পূর্বে। তো আমরা এই দুটি ইনস্টল করে ফেলি, এখান থেকে ইনস্টল করা যায়। আমি যদি ক্লিক করি তাহলে এই যে এখানে চলে আসতেছে এই যে স্লাইডার রেভলিউশন। আমাদেরকে থিমটা রেজিস্টার করতে হবে, তাহলেই এই প্লাগইনটা আমরা ইনস্টল করতে পারবো। তো এখানে আমরা যদি রেজিস্টার করতে যাই, আমাদেরকে এই যে এটা লাগবে, এই যে লাইসেন্স কোডটা লাগবে। তো লাইসেন্স কোডটা আমরা যদি নিয়ে নিই, এটাকে আমরা ওপেন করি লাইসেন্স কোডটা, আদারওয়াইজ এটা পাচ্ছি না। সাবলাইম দিয়ে ওপেন করি, এটা একটা এডিটর। এই যে আইটেম পারচেস কোড, এই পারচেস কোডটি দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন এটা কেটে দিই, কোথায় গেল, আমরা এটাকে থিমটাকে রেজিস্টার করতে হবে। প্লিজ রেজিস্টার দ্য থিম, আগে থিমটা রেজিস্টার করতে হবে। এই যে ড্যাশবোর্ডে যাবো, এটা হলো থিমের ড্যাশবোর্ড, এটা হলো পুরো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে থিমের ড্যাশবোর্ড। এই থিমের ফিচারগুলো সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে শিখবো, যে এই থিমের এই ফিচারগুলো কি কি, এগুলো কিভাবে আসতেছে পরবর্তী লেকচারে শিখবো। আমরা এই লেকচারে শুধুমাত্র ডেমোটা ইনস্টল করব। সো আমি আগে এটা রেজিস্টার করে নিই, নাহলে ডেমোটা করা যাচ্ছে না। রেজিস্টার দ্য থিম, আমি পারচেস কোডটি এখানে দিয়ে যখনই রেজিস্টার ক্লিক করলাম, তখনই থিমটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কথা। এই যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, থিমটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা এই যে প্রি বিল্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করে আমরা আমাদের যে ডেমোটা আমরা চয়েস করেছি, নিচে যাই, এই যে এটা ক্লিক করলাম। এখন আমরা এই দুটো ইনস্টল করতে পারবো। এই যে ইনস্টল গেলাম, এই যে এখন কিন্তু ইনস্টল করার অপশন আসছে, এর আগে কিন্তু ছিল না। তো আমাদেরকে বলা হয়েছে এই দুইটা প্লাগইন ইনস্টল করতে অবশ্যই।
ডেমোটা ইনস্টল করার পূর্বে। সো আমরা এই দুইটা ইনস্টল করে নিই। ইনস্টল রিটার্ন টু রিকোয়ার প্লাগইন ইনস্টলার। দেখি আমাদের এই দুইটা কি ইনস্টল হয়েছে কিনা। আমরা রিটার্নে গেলাম, হ্যাঁ এই দুইটা ইনস্টল হয়ে গেছে। দেখেন এই দুইটা ইনস্টল হয়েছে, যার জন্য অ্যাক্টিভেট শো করতেছে। তো অ্যাক্টিভেটও করে ফেলি, চাইলে দুইটাকে একসাথে অ্যাক্টিভেট করতে পারি, আবার আলাদা আলাদা ভাবে অ্যাক্টিভেট করতে পারি। আচ্ছা আলাদা আলাদা ভাবে করি। অ্যাক্টিভ দিলাম, যে অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর বিনা কারণে সময় নিচ্ছে, আমি এটাও অ্যাক্টিভেট করে নিই, এটাও অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই দুইটা প্লাগইনে কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এখন আবার এই যে প্রি বিল্ড এই ওয়েবসাইট এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, এখন দেখাচ্ছে এই যে অ্যাক্টিভ আছে। এখন আমরা সহজে এটা ইনস্টল করতে পারবো। তো এটা ইনস্টল করার পূর্বে আমি আরেকটা কাজ যেটা করে নিব, সেটা হচ্ছে আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করব। থিমসে যাব, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট থিম। আমরা প্যারেন্ট থিমটাকে না রেখে আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করলাম, চাইল্ড থিমটাকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম। তো চাইল্ড থিম আর প্যারেন্ট থিমের মধ্যে ডিফারেন্সটা আমি পরের লেকচারে বলবো, এখানে আর বলবো না। এই যে আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট রেখেছি আর প্যারেন্ট থিমটা আছে। তো এখানে আমরা প্রিবিল্ড ওয়েবসাইটে যাই। তো আমরা মূলত এখানে কি করলাম, প্রিমিয়াম থিমটা প্রথমে আমরা এই থিমে গিয়ে ইনস্টল করলাম। এই যে ইনস্টল করলাম, ইনস্টল করার পর এই অপশন প্যানেলে এসে এখানে দেয়া আছে প্রিবিল্ড ওয়েবসাইট গুলো। আমরা যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে এই যে সবার নিচের দিকে গেলে এই থিমটি আমরা মানে এই ডেমোটি আমরা ইনস্টল করব এই থিমের। তো এটাতে ক্লিক করার পরে আমাদেরকে বলে দিয়েছে যে এই ডেমোটি যদি আমাদেরকে প্রপারলি সেট আপ করতে হয় তাহলে এই দুটি প্লাগইনকে অবশ্যই অ্যাক্টিভেট করে নিতে হবে। তাই আমরা এই দুটি প্লাগইনকে অ্যাক্টিভেট করে নিয়েছি। এখন আমরা ইনস্টলে ক্লিক করি, সব ঠিক থাকলে এই ডেমোটি হুবহু আমাদের সাইটে ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল করার আগে বর্তমানে আমাদের সাইটের লুকটা একটু দেখে নিই যে বর্তমান সাইটের লুকটা কেমন। বর্তমান সাইটের লুকটা কিন্তু এমন, থিমটা ইনস্টল করার পরে। আগে ছিল এমন। তো এটা যদি রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ থিমটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এটাকে ইনস্টলে ক্লিক করি, ইনস্টল। এটাকে আমরা যে নেক্সটে যাব, ইনস্টল দিলাম। এখন এটা ইনস্টল হচ্ছে। তো হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ওকে, এই যে প্রিভিউ ওয়েবসাইট, আমরা চাইলে এখন আমাদের ওয়েবসাইটটাকে প্রিভিউ দেখতে পারি। ক্লিক করলে আমাদের সাইটে নিয়ে আসতেছে। এই যে দেখেন লোকাল হোস্ট, এটা একবারে সুন্দরভাবে ডেমোটা ইনস্টল হয়ে গেছে। এখানে যে ভিডিও কন্টেন্টটা আসে নাই, এখানে যদি দেখি এটা হচ্ছে আমাদের সাইট ছিল, এটা যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবো একবারে ডেমোটা সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। আমরা কন্টেন্টটা পরিবর্তন করব, পরবর্তী লেকচারে দেখবো কিভাবে এটাকে টোটাল আরো কাস্টমাইজ করা যায়। তো এখানে কিছু একটা ছিল যেটা আসে নাই, কি ছিল সেটা আমরা এখান থেকে রিয়েল লাইফ একটা দেখে নিতে পারি যে এখানে আসলে কি ছিল। ও এখানে ম্যাপ ছিল, গুগল ম্যাপ। তো গুগল ম্যাপটা আসতেছে না কেন? কারণ এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, ইন্টারনেটের সাথে কোনো কানেকশন নাই। ইন্টারনেটের সাথে কানেকশন থাকলে এখানে ম্যাপটা চলে আসবে। তাহলে চলুন পরবর্তী লেকচারে আমি আপনাকে বলবো এই প্যারেন্ট থিম এবং চাইল্ড থিমের মধ্যে পার্থক্যটা কি, এটা জানাটা অনেক দরকার। তাহলে চলুন নেক্সট লেকচারে চলে যাই। এই লেকচারে চাইল্ড থিম এবং প্যারেন্ট থিমের ডিফারেন্সটা নিয়ে আমি কথা বলবো, কারণ নতুন অবস্থায় এই জিনিসটা খুবই কনফিউজিং থাকে যে চাইল্ড থিম জিনিসটা কি আর প্যারেন্ট থিম জিনিসটা কি। একটা প্রিমিয়াম থিম আপনি যখন কিনবেন, বিশেষ করে এই থিম ফরেস্ট থেকে যে প্রিমিয়াম থিমগুলো পাওয়া যায় সেই থিমগুলোর সাথে চাইল্ড থিমও ইনক্লুড করা থাকে। তো আমরা যদি এই যে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থিমস, এখানে গেলে আমরা কিন্তু প্যারেন্ট থিমটা ইনস্টল করেছিলাম, তারপরে চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করেছি। তো এই দুটির মধ্যে ডিফারেন্সটা জেনে রাখলে আপনার জন্য ভালো হবে, পরবর্তীতে আর কনফিউশন ক্রিয়েট হবে না। তো আপনি যদি লক্ষ্য করেন আমরা এই থিমটি পারচেস করেছি, বি থিম। এইটাই হচ্ছে থিমের মূল ফাইল, আর এটা হচ্ছে এই থিমেরই একটা অংশ, চাইল্ড থিম। তো এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্যারেন্ট থিম, আর এটাকে বলা হচ্ছে চাইল্ড থিম। প্যারেন্ট বলতে খুব স্বাভাবিক যে বাবা মা, প্যারেন্ট বলতে বোঝায় বাবা মা, আর চাইল্ড বলতে বোঝায় সন্তান। তো এই জিনিসটা যেন সহজে মনে রাখা যায়, তাই ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ল্ডে বা ইন্ডাস্ট্রিতে এই দুইটা নামই ব্যবহার করা হয়। মূল থিমটাকে বলা হয় প্যারেন্ট থিম, আর এই থিমের একটা অংশকে বলা হয় চাইল্ড থিম। তো কেন আসলে এই চাইল্ড থিমটা দেয়া হয় থিমের মধ্যে? শুধুমাত্র এই প্যারেন্ট থিম দিয়ে তো কাজ চলতেছে। আই মিন এই প্যারেন্ট থিমটা যদি অ্যাক্টিভেট করে ওই ডেমোটা ইনস্টল করি, আমরা ঠিক প্রিভিয়াস লেকচারে যেভাবে করেছি সেম একইভাবে কাজ করবে সাইট। কিন্তু আমরা কেন তাহলে এই চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করে নিলাম আর এটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখলাম? এইটা জানার পূর্বে আমি বলে দেই যে চাইল্ড থিম অ্যাক্টিভেট করার পূর্বে অবশ্যই প্যারেন্ট থিমটাকে ইনস্টল করে নিতে হবে, তাহলেই এই থিমের চাইল্ড থিমটা ইনস্টল করলে কাজ করবে। যেমন আমাদের এখন প্যারেন্ট থিমটা ইনস্টল করা আছে, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভেট নাই। একটা হচ্ছে ইনস্টল আর একটা হচ্ছে অ্যাক্টিভেট, দুইটা কিন্তু ডিফারেন্ট থিং।
এটা ইনস্টল করা আছে কিন্তু এটা অ্যাক্টিভেট করা নাই। এই দুইটা থিমই ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভেট করা আছে শুধু এটা। যে কোনো একটি থিমই অ্যাক্টিভেট করে রাখা যায়, দুইটা থিম অ্যাক্টিভেট করে রাখা যাবে না। যেহেতু সাইট আমাদের একটাই, সো একটা সাইটে দুইটা থিম, এটা মানে স্বাভাবিকভাবেই বোঝা যায় যেটা ইলজিক্যাল। তো চাইল্ড থিমকে ব্যবহার করতে হলে অবশ্যই সেই থিমের প্যারেন্ট থিমটা ইনস্টল করা থাকতে হবে। তো এখানে লক্ষ্য করুন প্যারেন্ট থিমটা ইনস্টল করা আছে, তাই আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করে রাখতে পারছি। আচ্ছা, এখন চাইল্ড থিমটা কি কাজ করে? চাইল্ড থিমটি মূলত এই প্যারেন্ট থিমকে এডিট করার কাজে লাগে। যেমন আমরা যদি এই থিমের কোনো ফাইলকে এডিট করতে চাই, তাহলে যে অ্যাপিয়ারেন্সের এডিটর এই মেনুতে গেলে আমরা কিন্তু এই থিমের ফাইল এডিট করতে পারবো। এই যে এখানে কোডগুলো থাকে, ওকে। যেহেতু এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভেট করা আছে কোনটা, এই যে বি চাইল্ড, আমরা যদি বি থিমটাকে সিলেক্ট করি, এই যে এখান থেকে সিলেক্ট করা যায়, সিলেক্ট করে দিলে এখানে কোডগুলো চলে আসলো। এই যে প্যারেন্ট থিমের ফাইলগুলো চলে আসছে, এটা হলো প্যারেন্ট থিম। ধরে নিন কোনো কারণে আমাদেরকে এই থিমের কোডিং এ কোনো পরিবর্তন আনতে হবে, সেটা যে কারণেই হোক। আমরা যদি সরাসরি এই প্যারেন্ট থিমের এই কোডগুলোতে পরিবর্তন আনি, যে এখানে আমাদের আরেকটা আমরা টেক্সট যুক্ত করলাম, জাস্ট ফর এক্সাম্পল পিএইচপি ইকো, ধরে নেন যে আমরা এই এতটুকু জিনিস অ্যাড করছি এই থিমে, যে কোনো কারণেই হোক, তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, এই থিমগুলো কিন্তু সফটওয়্যার। আপনার মোবাইল ফোনে যেমন সফটওয়্যারগুলোর রেগুলার বেসিস আপডেট আসে, যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন, স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাহলে এটা দেখবেন রেগুলার বেসিস সফটওয়্যার আপডেট আসে। তো ঠিক এই থিমেও কিন্তু একটা সফটওয়্যার, এটারও প্রতিনিয়ত আপডেট আসতে পারে। আজকে আপডেট আসতে পারে, কালকে আপডেট আসতে পারে, মানে নতুন নতুন ফিচার, নতুন নতুন সুযোগ সুবিধা এই থিমগুলোতে যুক্ত করা হয়। যারা থিম অথর, এই থিম যারা তৈরি করছে, তারা এই থিমে নতুন নতুন ডেমো যুক্ত করতেছে, নতুন নতুন কাস্টমার এবং ইউজারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা নতুন নতুন ফিচার যুক্ত করে। তো যুক্ত করে তারা আপডেট দিয়ে দেয়। যখনই আপডেট দেয় তখন এই যে এরকম নোটিফিকেশন চলে আসবে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে এই থিমের একটা আপডেট আসছে। তখন আপনি যদি আপডেট দিয়ে দেন থিমটা, তাহলে এই যে পরিবর্তনটা আনছেন থিম ফাইলে, এই পরিবর্তনটা চলে যাবে। কারণ যখনই আপনি আপডেট দিচ্ছেন তখন আবার এই থিম ফাইলের সাথে এই কোডগুলো পরিবর্তন হয়ে গেছে। তো যার জন্য কোনো কারণে যদি কোডিং এ পরিবর্তন আনতে হয়, তাহলে সেটা করার উপায় হচ্ছে চাইল্ড থিম। মানে এই থিমের কোডিং এ যদি আপনি কোনো পরিবর্তন আনতে চান, নতুন কোড যুক্ত করতে চান, বা কোনো কোড ডিলিট করে দিতে চান, যে কোনো কারণেই হোক, সেটা আপনি সরাসরি প্যারেন্ট থিমে করবেন না। করলে কি হবে, আপনি যখন থিমটা আপডেট দিবেন তখন ওই কোডটা চলে যাবে এবং প্রিভিয়াসলি ডিফল্ট এই থিমের যে ডিফল্ট কোডগুলো আছে সেগুলোই চলে আসবে। তো আপনার যেহেতু কোডে পরিবর্তন করা প্রয়োজন, সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য এই যে চাইল্ড থিম ব্যবহার করতে হবে। এই জন্যই চাইল্ড থিমটা দিয়ে দেওয়া হয়েছে। চাইল্ড থিমটাতে মূলত কি থাকে, এই প্যারেন্ট থিমের যে ফাইলগুলো আছে, এই যে স্ট্যাটিক স্টাইল, স্ট্যাটিক সিএসএস, চেঞ্জ লগ এইচটিএমএল, কমেন্টস, থিম, ফুটার ডট পিএইচপি, যে কোনো একটি ফাইল আপনি যেই ফাইলটাতে পরিবর্তন আনতে চান, ধরে নিন এই ফুটার পিএইচপির ফাইলটা আপনি পরিবর্তন আনতে চান, এই ফুটারে যা আছে এখানে কিছু একটা পরিবর্তন আনতে চান, এই ফাইলটাকে, এই যে ফুটার ফাইলটা আছে, এই ফুটার ফাইলটা কপি করে এটাকে চাইল্ড থিমের মধ্যে নিতে হবে। তখন এটাকে পরিবর্তন করতে হবে, যা পরিবর্তন করতে চান পরিবর্তন করবেন এই চাইল্ড থিমের মধ্যে, প্যারেন্ট থিমের মধ্যে করা যাবে না। কারণ প্যারেন্ট থিমের মধ্যে করলে যখনই আপডেট দিবেন তখনই কোডটা চলে যাবে। আর চাইল্ড থিমের মধ্যে যখন করবেন তখন কোডটা যাবে না। থিম আপডেট আসলে আপনি যখন আপডেট করবেন তখন থিমটা, এই প্যারেন্ট থিমটা আপডেট হয়ে যাবে, কিন্তু চাইল্ড থিমটা আপডেট হবে না। এই যে চাইল্ড থিমটা যদি আমরা সিলেক্ট দিই চুজ করে, তাহলে দেখেন চাইল্ড থিমে মাত্র দুইটা ফাইল আছে, স্টাইল শিট, ফাংশনস পিএইচপি। ভালো করে দেখেন, স্টাইল সিএসএস, ফাংশনস পিএইচপি। আবার যদি আমরা এই বি থিমে মাদার প্যারেন্টে যাই, তাহলে দেখবো এই দুইটা ফাইল এখানেও আছে। এই যে দেখেন স্টাইল শিট ফাইল এবং এই যে ফাংশনস পিএইচপি, মাত্র এই দুইটা ফাইলই এটার মধ্যে কপি করা আছে, এক্স্যাক্টলি কপি করা আছে। এখন আপনি চাচ্ছেন যে এই আরটিএল স্টাইল শিট, এই যে আরটিএল সিএসএস, এই ফাইলটার মধ্যে কিছু পরিবর্তন আনবেন, তাহলে কি করতে হবে, এই প্যারেন্ট থিমের মধ্যে যে ফাইলটা আছে এই ফাইলটাকে কপি করে নিতে হবে, কপি করে এই বি থিমের চাইল্ড থিমের মধ্যে পেস্ট করতে হবে। তখন এই ফাইলের মধ্যে আপনি পরিবর্তন করলে পরিবর্তনটা থেকে যাবে আর চলে যাবে না। যেমন আমরা যদি যে এই ফাইলগুলো একটু দেখাই কিভাবে করে, এখান থেকে কিন্তু আপনি মানে এই প্যারেন্ট থিম থেকে চাইল্ড থিমে ফাইল কপি করতে পারবেন না। এখানে কপি করতে হবে এই যে এইভাবে, আমি দেখাই যে আমরা যে ডাউনলোড করছি কিভাবে আপনি নিবেন। এই যে এখানে গেলে এই যে বি থিম চাইল্ড, তো এটাকে আমরা আনজিপ করি। আনজিপ করলে দেখবো এই যে মাত্র কয়টা ফাইল আছে। আর বি থিম যেটা মেইন, এটাকে যদি আমরা আনজিপ করি তবে এটার মধ্যে অনেক ফাইল আছে। তো কোনো কারণে আমাদের এই যে হেডার ফাইল, এই ফাইলটার কোনো কারণে পরিবর্তন আনতে হবে, একটা দুটা লাইনে কোডে পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন আমরা আনতে চাই
এই ফাইলটার লোকেশন যেখানে আছে সেখানেই কপি করতে হবে। যেমন এটা একেবারে রুট ফোল্ডারের মধ্যে আছে এই হেডার ফাইলটি। তো আমি এটাকে কপি করলাম, কপি করে এই যে চাইল্ড থিমে এখানে নিব, পেস্ট করলাম। এইখান থেকে এবার আমি এটা যে কোনো কিছু পরিবর্তন করব। এখান থেকে আমি চাইলে কোডে কিছু পরিবর্তন আনতে পারি যদি প্রয়োজন হয়। ওকে, যে প্রয়োজনে আমরা পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে এই থিমটা যখন আপডেট হবে, এই মাদার থিমটা যখন আপডেট হবে এই যে ব্যাকএন্ডে, তখন আপনি আপডেট দিবেন, মাদার থিমটি আপডেট হবে, চাইল্ড থিমটি আর আপডেট হবে না। এই যে মাদার থিম, এই মাদার থিমটি আপডেট হয়ে যাবে নতুন ফাইলের সাথে, কিন্তু চাইল্ড থিমে আর আপডেট হবে না, যার জন্য আপনার পরিবর্তনটা থেকে যাবে। কারণ আপনার পরিবর্তনটা যেন না হারায়। ধরেন এইখানে কোনো কারণে এই হেডারের নিচে একটা টাইটেল যুক্ত করলেন যে দিস ইজ নিউ টাইটেল। যখন আপনি থিমটা আপডেট দিতেছেন তখন এই লেখাটা চলে যাবে, কিন্তু আপনি যদি চাইল্ড থিমে এই লেখাটা যুক্ত করেন তাহলে থিম আপডেট দিলেও আর এই লেখাটা যাবে না, থেকে যাবে। তাই চাইল্ড থিমটা আসলে অপশনালি দেওয়া হয়। এটা যে বাধ্যতামূলক আপনাকে ইউজ করতে হবে ব্যাপারটা তা না, এটা অপশনালি দেওয়া হয় যেন যদি কোনো ডেভেলপার তার প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে হোক, যদি থিমের কোডিং এ কোনো পরিবর্তন করতে চায় যেন সে এই চাইল্ড থিমটাকে ব্যবহার করতে পারে। মাদার থিমটা যেমন আছে তেমনই থাকবে, মাদার থিমে কোনো পরিবর্তন আনা যাবে না। তাহলে থিম আপডেট যখন আসবে তখন সেই পরিবর্তনটা হারিয়ে যাবে। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। তার মানে আমরা এই লিসনে কি শিখলাম? চাইল্ড থিম এবং প্যারেন্ট থিমের মধ্যে পার্থক্য। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে যাব। নেক্সট লেকচারে গিয়ে প্রিমিয়াম থিমের আরো অন্যান্য যে ফিচার বা বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমি আপনাকে শেখাবো। এই লেকচারে আমি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমের দুটি খুবই ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলবো, যেন যে কোনো প্রিমিয়াম থিম নিয়ে আপনি কাজ করতে চান না কেন আপনি ব্যাপারগুলো বুঝে যেতে পারেন। প্রায় সব ধরনের প্রিমিয়াম থিমেই দুটি অপশন থাকে, একটি হচ্ছে থিম অপশন আর একটি হচ্ছে কাস্টম ফিল্ড। তো সবার প্রথমে থিম অপশনটি সম্পর্কে এখন আমি আপনাকে বলবো। থিম অপশন বলতে বোঝাচ্ছে থিমের সেটিং অপশনগুলো। ওয়ার্ডপ্রেস অর্গের যে ফ্রি থিমগুলো থাকে সেগুলোর অপশন প্যানেলটা থাকে এই যে কাস্টমাইজের মধ্যে, আমরা এর আগে দেখেছিলাম। কিন্তু প্রিমিয়াম থিমগুলোর অপশন প্যানেলটা আরো পাওয়ারফুল থাকে এবং আরো অনেক অনেক ফিচার থাকে, তাই সেটা একটু আলাদাভাবে দেয়া থাকে। তো এই বি থিম এটাও একটি প্রিমিয়াম থিম এবং এই থিমের থিম অপশন হচ্ছে এই যে এটা। এইখানে মূলত থিমকে কন্ট্রোল করার জন্য সব ধরনের সেটিং গুলো দেয়া থাকে। আপনার স্মার্টফোনের দিকে তাকিয়ে দেখুন বা আপনার যে মোবাইলটা ইউজ করেন সেটার একটা সেটিং অপশন আছে, বাটন। ওই সেটিং অপশনটার মধ্যে আপনার মোবাইলের যাবতীয় সব সেটিং কন্ট্রোল প্যানেল গুলো থাকে। তো এই প্রিমিয়াম থিম একটা সফটওয়্যার, এটারও কন্ট্রোল প্যানেল আছে, আর সেই কন্ট্রোল প্যানেলটাকে বলা হয় থিম অপশন। তো এই থিম অপশনে এক্সট্রা কিছু অপশন দেওয়া থাকে। সবচেয়ে মূল যে অপশনটা সেটা হচ্ছে এই যে থিম অপশনস। এটার মধ্যে এই থিমের সব যাবতীয় সব কন্ট্রোল প্যানেল দেয়া আছে। আমি এগুলো একটু কেটে দিই, কেটে দিয়ে এই যে থিম অপশনস, তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখব এখানে এই যে এই থিমটাকে কন্ট্রোল করার জন্য, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, বর্তমানে থিমের হেডার স্টাইল আছে এরকম। আমরা যদি হেডার স্টাইলটাকে পরিবর্তন করে আরেকটি হেডার স্টাইল দিই, যেমন এটা দিলাম, এটা চুজ করে নিচে গিয়ে সেভ দিলাম। এবার এটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখবো হেডার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এই যে। ঠিক একইভাবে এই সাইডের আরো অন্যান্য যত কন্ট্রোল আছে সে সব কন্ট্রোল আমরা চাইলে পরিবর্তন করে ফেলতে পারি এই থিম অপশন প্যানেল থেকে। এই এক একটা অপশনের এক এক রকম কাজ এবং এক একটা অপশনে অনেকগুলো করে অপশন দেয়া আছে। যেমন শুধুমাত্র হেডার অপশনের জন্যই এই কতগুলো স্টাইল দেয়া। তারপরে হেডারের নিচে সাব হেডার, এক্সট্রা আরো অপশন আছে। তো যাই হোক, বাই ডিফল্ট যেটা ছিল সেটাই দিয়ে রাখি এবং সেভ দিয়ে দিই। এই থিম অপশনের পাশাপাশি আর অন্যান্য এই সফটওয়্যার সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়া আছে, যেমন সিস্টেম স্ট্যাটাস, এটার মধ্যে এই হোস্টিং এর কি কি স্ট্যাটাস আছে, এই থিমের একটা ওয়েলকাম মেসেজ দেয়া আছে এখানে, এই যে রেজিস্টার করার। জাস্ট এগুলো কোনো একটা কাজে লাগবে না, আপনি কাজ করবেন অ্যাকচুয়ালি এই থিম অপশনের মধ্যে। তারপরে যে প্রি বিল্ড ওয়েবসাইটস, এই অপশনটার মধ্যে ছিল হচ্ছে যে ডেমো ইনস্টল করার জন্য, যেটা আমরা এর আগে ডেমো ইনস্টল করেছি এটা দিয়ে। তারপরে ইনস্টল প্লাগইন, এই থিমটির সাথে কয়টা প্লাগইন যুক্ত করা আছে সেগুলোর লিস্ট এখানে দেয়া আছে। কিন্তু সবগুলো আমাদের প্রয়োজন হবে না। আমরা যে ডেমোটি চুজ করব বা আপনি যে ডেমোটি চুজ করবেন আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য, সেই ডেমোটিকে প্রপারলি অপারেট করার জন্য যে কয়টি প্লাগইন লাগবে সেই কয়টি ইনস্টল এবং অ্যাক্টিভেট করব, বাকিগুলোর দরকার নাই। যেমন এখানে 6টা ছিল, আমরা 2টা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছি, স্লাইডার রেভলিউশন, কন্টাক্ট ফর্ম 7, আর এগুলোর আর লাগবে না। যে ডেমোর জন্য যে প্লাগইন গুলো প্রয়োজন সেগুলোই ইনস্টল এবং অ্যাক্টিভ করবেন, বাকিগুলো করবেন না। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলতে যে হোম পেজটাই, এবং এখানে হচ্ছে ম্যানুয়াল এবং সাপোর্ট, বিভিন্ন সাপোর্ট রিলেটেড ভিডিও টিউটোরিয়াল তারা দিয়ে দিছে, সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করবেন।
যদি আরো বেশি ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছে। তো এটাই মূলত হচ্ছে থিমের অপশন প্যানেল। এই থিম অপশনসটাই হচ্ছে সবচেয়ে মেইন। তো এটা তো হলো একটা থিম অপশন। এখন কাস্টম ফিল্ড, এই থিম অপশনটা যেমন খুব ইম্পর্টেন্ট একটা ফিচার প্রিমিয়াম থিমগুলোর আপনার ওয়েবসাইটকে মানে থিমটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক একইভাবে কাস্টম ফিল্ডও খুব ইম্পর্টেন্ট। তো কাস্টম ফিল্ডগুলো কোথায় থাকে সেটা আমি আপনাকে বলি। এই যে পোস্ট, আমরা যেমন এর আগে পোস্ট বা কন্টেন্ট পাবলিশ করেছিলাম, এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো এই যে বাই ডিফল্ট ছিল টাইটেল, ডেসক্রিপশন এরিয়া এবং এই যে ডিফল্ট উইজেট গুলো। কিন্তু এই প্রিমিয়াম থিমের সাথে লক্ষ্য করলে দেখেন এখানে পোস্ট অপশনস নামে আরো কিছু অপশন আসছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন শো করতেছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আমি এটা আবার ক্লোজ করে দিই। তারপরে যে এখানে আরেকটি অপশন আছে রেভলিউশন স্লাইডার। এই যে আমরা যে স্লাইডার প্লাগইনটি প্রিমিয়াম প্লাগইনটি এই থিমের সাথে আছে, সেই প্লাগইনটিরও একটি কাস্টম ফিল্ড আছে। শুধু থিমেরই যে কাস্টম ফিল্ড থাকবে ব্যাপারটা তা না, অনেক প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করলেও সেগুলোর জন্য এরকম কাস্টম ফিল্ড চলে আসে। এটাকে বলা হয় কাস্টম ফিল্ড। অর্থাৎ এই পোস্টে আমরা সাধারণভাবে যেভাবে কন্টেন্ট পাবলিশ করলে যেমন দেখাতো, আমরা চাইলে সেটাকে পুরোপুরি ভাবে বদলে দিতে পারি, পুরো লুকিংটাকে বদলে দিতে পারি এবং প্রফেশনাল ভাবে কন্টেন্ট পাবলিশ করতে পারি। কন্টেন্টের মাঝে ভিডিও, অডিও, তারপরে যে কোনো ধরনের ইমেজ, গ্যালারি, এই সব ধরনের কন্টেন্ট আমরা যুক্ত করতে পারি এই এক্সট্রা কাস্টম ফিল্ড অপশনগুলোর মাধ্যমে, যেগুলো প্রিমিয়াম থিমে দেয়া থাকে। ঠিক একইভাবে আমরা যদি আবার পেজে যাই, এই অ্যাড নিউতে যাই, এখানেও দেখবো যে ডিফল্ট অপশনগুলোর সাথে এই যে এক্সট্রা অপশনগুলো যুক্ত হয়েছে, পেজ অপশনস, এগুলোকে বলা হয় কাস্টম ফিল্ড। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন প্রত্যেকটা প্রিমিয়াম থিমেই। আপনি যেটাই কিনবেন দেখবেন একটা থিম অপশন থাকবে, আর প্রত্যেকটা এই কন্টেন্টের মধ্যে গেলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সেখানে দেখবেন এই কাস্টম ফিল্ড থাকে। এবং পাশাপাশি এই দুইটা তো গেল, তার পাশাপাশি আরো এক্সট্রা কিছু কন্টেন্ট টাইপ থাকে। এই যে যেমন পোস্ট, এটা একটা আর্টিকেল পাবলিশ করার জন্য কন্টেন্ট টাইপ। পেজ, এটা ওয়েবসাইটে নতুন নতুন পেজ ক্রিয়েট করার জন্য এটা একটা কন্টেন্ট টাইপ। এগুলোকে কন্টেন্ট টাইপ বলা হয়। ঠিক কমেন্টও একটা কন্টেন্ট টাইপ। প্রত্যেকটা কমেন্ট কিন্তু এক একটা কন্টেন্ট, 2 লাইনের একটা কমেন্টও একটা কন্টেন্ট। তো প্রিমিয়াম থিমগুলোতে এক্সট্রা কিছু কন্টেন্ট টাইপ দিয়ে দেওয়া থাকে যেন একটা বিজনেসের জন্য যাবতীয় যত ইনফরমেশন প্রয়োজন, যেমন ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, ক্লায়েন্টদের লোগো, বিভিন্ন ফটো গ্যালারি, পোর্টফোলিও, এগুলো কিন্তু একটা কোম্পানির থাকে। তো সেই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য প্রিমিয়াম থিমগুলোতে এই কন্টেন্টগুলো এক্সট্রা ইন্টিগ্রেট করা থাকে, কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এগুলো থাকে না। তো আশা করি এই লেকচারে আপনি কাস্টম ফিল্ড, থিম অপশন এবং এক্সট্রা যে কন্টেন্ট টাইপগুলো থাকে প্রিমিয়াম থিমে সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। পরবর্তী লেকচারে আমরা প্রিমিয়াম থিমের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় পেজ বিল্ডার। ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার, যে বিল্ডারটাকে ব্যবহার করে এই ধরনের পেজ তৈরি করা যায়। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই। প্রিভিয়াস লেকচারে আমরা থিম অপশন এবং কাস্টম ফিল্ড সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, কিন্তু এই লেকচারে আমি আপনাকে বলবো কাস্টম ফিল্ড এবং থিম অপশনের মধ্যে পার্থক্যটা কোথায়। তো যেটা বলেছিলাম, থিম অপশন হচ্ছে এই পুরো থিমের সেটিং প্যানেল, আর কাস্টম ফিল্ড হচ্ছে এই যে পোস্ট যে কন্টেন্ট আছে, কন্টেন্ট টাইপগুলোকে আরো এক্সপ্যান্ড করার জন্য, কন্টেন্ট টাইপের যে ফিচার আছে সেটাকে এক্সপ্যান্ড করার জন্য। যেমন ডিফল্ট থাকে মাত্র কয়েকটি, এটাকে আরো বেশি থেকে বেশি ফিচার যুক্ত করার জন্য এই কাস্টম ফিল্ড গুলো দিয়ে দেওয়া থাকে। তো এই দুটার মধ্যে পার্থক্য কি সেটা জানাটাও অত্যন্ত জরুরি, না হলে কিছুটা কনফিউশন তৈরি হতে পারে। তো এই থিম অপশনের যে অপশনটি আছে থিম সেটিংস, এখানে থিমের যাবতীয় যত সেটিং আছে সমস্ত সেটিং গুলো এখানে দেওয়া আছে। এই যে এই বি থিমের, অর্থাৎ এই পুরো থিমের যে গ্লোবাল সেটিং অপশনগুলো আছে, একেবারে এই থিমে যা যা সম্ভব সে সব ধরনের গ্লোবাল অপশনগুলো থাকে হচ্ছে এই থিম অপশনের মধ্যে। আর এই কাস্টম ফিল্ডগুলোর মধ্যে থাকে হচ্ছে এই পেজ স্পেসিফিক সেটিং। অর্থাৎ আমরা ধরেন এখন একটা পোস্ট করব, একটা কন্টেন্ট লিখবো, এই কন্টেন্টটাকে সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন করে পাবলিশ করা যাবে, যেটা এই ওয়েবসাইটের আর কোনো পেজের সাথে মিলবে না। তো শুধুমাত্র এই কন্টেন্টটাকে ডিফারেন্ট বানানোর জন্যই এই কাস্টম ফিল্ডগুলো ব্যবহার করা হয়। আবার ঠিক পেজের ক্ষেত্রেও একই। এই পেজে গেলেও আমরা দেখব যে এখানেও অনেক কাস্টম ফিল্ড আছে। এই যে যেটা দ্বারা এই যে পেজটা আমরা এখন ক্রিয়েট করতে যাচ্ছি, বা এই পেজটা যদি আমরা ক্রিয়েট করি, এটাকে সম্পূর্ণ একটি ইউনিক ডিজাইন পেজ তৈরি করে ফেলা যাবে, যেটা কারোর সাথে মিলবে না। আর সেই ইউনিক ভাবে ডিজাইন করার জন্য এখানে সব ফিচার দেয়া আছে। এই প্রত্যেকটা অপশন হচ্ছে সেগুলো শুধুমাত্র এই পেজটাকে চেঞ্জ করার জন্য। তো থিম অপশন আর এই কাস্টম ফিল্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এই থিম অপশনে হচ্ছে থিমের গ্লোবাল সব অপশনগুলো থাকে। ফর এক্সাম্পল, আপনি পুরো থিম অপশনে আপনি দিয়ে রাখলেন যে এই থিমের যে পেজ কালারটা আছে এই কালারটা হোয়াইট থাকবে,
পুরো থিমে হোয়াইট থাকবে, কিন্তু কোনো কারণে আপনি হোম পেজটাকে আপনি চাচ্ছেন যে কালারটা ব্ল্যাক রাখতে, তাহলে এই যে হোম পেজটা আছে, এই যে এখানে শুধুমাত্র হোম পেজে ব্ল্যাক থাকবে আর পুরো সাইডে হোয়াইট থাকবে। তাহলে হোম পেজটাকে আলাদাভাবে পরিবর্তন করতে হবে অবশ্যই। তাহলে এই হোম পেজটাকে পরিবর্তন করতে হলে আমরা এই কাস্টম ফিল্ডের এই অপশনগুলো দ্বারা পরিবর্তন করে ফেলতে পারবো। মানে গ্লোবালি অন্যান্য যে পেজগুলো আছে সাইডে, এই পেজগুলোতে ভিজিট করলে পুরো সাইটটি দেখা যাবে হোয়াইট, কিন্তু শুধুমাত্র হোম পেজে যখন ইউজার ভিজিট করবে বা কোনো ভিজিটর ভিজিট করবে তখন সেজন্য হোম পেজের কালারটাকে সম্পূর্ণ ব্ল্যাক দেখে। তো এটা করতে হলে শুধুমাত্র হোম পেজটাকে ইউনিক বানাতে হলে আমরা এই কাস্টম ফিল্ডগুলো দ্বারা সেটা করতে পারবো, বা অন্যান্য আরো যে সেটিংগুলো আছে সেগুলো আমরা সেট করতে পারবো শুধুমাত্র হোম পেজের ক্ষেত্রে। আমরা পুরো সাইটের জন্য গ্লোবালি করতে হলে আমরা থিম অপশন থেকে করব, এই থিম অপশন থেকে করব। আর যদি স্পেসিফিক কোনো পেজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হয় তাহলে সেই পরিবর্তনটা আনতে হবে এই কাস্টম ফিল্ড বা থিম অপশন দ্বারা, বা এই কাস্টম এই পেজ বিল্ডার দ্বারা সম্পূর্ণ আলাদা করে ফেলা যাবে। আশা করি আপনি থিম অপশন এবং এই কাস্টম ফিল্ডের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। আশা করি আপনি থিম অপশন এবং এই কাস্টম ফিল্ডের মধ্যে পার্থক্যটা বুঝে গিয়েছেন। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই। এই লেকচারে আমি আপনাকে বলবো ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার ফিচারটি সম্পর্কে। পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেসের খুবই পাওয়ারফুল একটি ফিচার, যেই ফিচারটি দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কোনো ধরনের পেজ ডিজাইন করা যায় বা যে কোনো ধরনের ফাংশনালিটি অ্যাড করা যায়, এবং এটা এতটাই ইউজার ফ্রেন্ডলি যে কোনো একজন মানুষ কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই এই সফটওয়্যারটিকে ব্যবহার করেই এই ধরনের আই ক্যাচিং পেজ তৈরি করে ফেলতে পারে। এটা তো জাস্ট এই প্রিমিয়াম থিমের একটি ডেমো, অন্যান্য ডেমোগুলো কিন্তু আমরা দেখেছি যে ওগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট ডিজাইন। কোনো ধরনের HTML, CSS বা PHP কোড আপনাকে জানতে হবে না এই ধরনের প্রফেশনাল মানের ওয়েব পেজ ডিজাইন করে ফেলতে। তো এই পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেসের খুবই জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি ফিচার, যেটা প্রায় সব ধরনের ওয়েবসাইটেই ব্যবহৃত হয়। এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 1/3 ওয়ার্ডপ্রেস দিয়ে চলে, আর প্রায় বেশিরভাগ ওয়েবসাইটই এই পেজ বিল্ডার গুলো ব্যবহার করে থাকে তাদের ওয়েবসাইটে দারুণ সব ফিচার যুক্ত করার জন্য। তো এই পেজ বিল্ডার ফিচারটি যুক্ত করা হয় ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন আছে এই প্লাগইন দ্বারা, অর্থাৎ পেজ বিল্ডার হচ্ছে প্লাগইন। তো এই পেজ বিল্ডার মার্কেটে অনেকগুলোই আছে, কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ফ্রি, আবার কিছু কিছু পেজ বিল্ডার প্লাগইন আছে যেগুলো থিমের সাথে ইনক্লুডেড। আমরা যে এই বি থিমটি কিনেছি এই বি থিমের সাথে পেজ বিল্ডার ইনক্লুডেড করা আছে, আলাদা করে কিনতে হবে না, মানে একেবারে থিমের সাথে প্যাক। তো ওয়ার্ডপ্রেসে আনলিমিটেড পেজ বিল্ডার প্লাগইন অ্যাকচুয়ালি নাই, আছে মাত্র 4 থেকে 5টা সবচেয়ে জনপ্রিয় যেগুলো। তো এর মধ্যে ফ্রি কোনগুলো, প্রিমিয়াম কোনগুলো এবং কোন পেজ বিল্ডার গুলো পুরো থিমের সাথে বিল্ডিং থাকে, এই বিষয়গুলো এই লেকচারে আমি আপনাকে বলবো, যেন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আপনার আর কোনো প্রবলেম না হয়। যেন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যখন আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি এক এক থিমে এক একটা পেজ বিল্ডার দেখলে বুঝতে পারেন ওয়ার্ডপ্রেসের সবগুলো পেজ বিল্ডার একই কাজ করে। আর সেই কাজটা হচ্ছে এই ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করা যায় ড্রাগ এন্ড ড্রপ করে, বিভিন্ন এলিমেন্ট যুক্ত করার মাধ্যমে। এই প্রত্যেকটা হচ্ছে একটা এলিমেন্ট। তো আমরা যখন যুক্ত করব এটা তখন দেখব। তার আগে এখন ওয়ার্ডপ্রেসে কতগুলো পেজ বিল্ডার প্লাগইন আছে এবং তার মধ্যে কোনটা কোনটা ফ্রি এবং কোনটা কোনটা প্রিমিয়াম এবং জনপ্রিয়, এবং পাশাপাশি ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে যে বিল্ডিং পেজ বিল্ডার থাকে সেগুলো সম্পর্কেও এই লেকচারে আমি আপনাকে ধারণা দিব। তো ফ্রি পেজ বিল্ডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে সাইট অরিজিন। এটা ছাড়া আর তেমন কোনো পেজ বিল্ডার ফ্রিতে নাই ওয়ার্ডপ্রেসে, এটাই সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার। ওয়ার্ডপ্রেস এই যে ইয়াতে যদি যাই, এই যে ওয়ার্ডপ্রেস অর্গে আছে, এটা সম্পূর্ণ ফ্রি, যার জন্য এটা খুবই পপুলার। প্রায় 1 মিলিয়ন ওয়েবসাইট এটা ব্যবহার করে। এই ধরনের পেজ বিল্ডার খুবই জনপ্রিয়। এই যে এই ধরনের কন্টেন্ট বিল্ড করা যায় পেজে, বিভিন্ন ধরনের 3 কলামের কন্টেন্ট, 1 কলামের কন্টেন্ট, 2 কলামের কন্টেন্ট। এই যে এটা 2 কলামের কন্টেন্ট, 1 কলাম 2 কলাম। তারপরে এটাও 2 কলামের কন্টেন্ট, 1 কলাম 2 কলাম। এই পুরোটা 1 কলামের কন্টেন্ট। তো এরকম আর কি কন্টেন্ট বিল্ড করা যায়। এটা হচ্ছে ফ্রি। তো এটা আসলে ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমে থাকে না। আপনি যদি ওয়ার্ডপ্রেস অর্গের কোনো ফ্রি থিম ইউজ করেন তাহলে সেই থিমের সাথে আপনি এই পেজ বিল্ডারটা ইউজ করতে পারেন, যেটা দিয়েও আপনি মানে মোটামুটি ভালো লেভেলের কিছু পেজ ডিজাইন করতে পারবেন। তবে পুরো প্রফেশনাল ক্লায়েন্টের জন্য যখন আপনি কাজ করবেন বা আপনি নিজের মানে টোটাল বিজনেসের জন্য সাইট বিল্ড করবেন, ওই ক্ষেত্রে প্রিমিয়াম গুলো দিয়ে বিল্ড করাটাই সবচেয়ে বেস্ট, কারণ প্রিমিয়াম গুলোতে অনেক অনেক ফিচার থাকে।
একটা ওয়েবসাইটে যা যা দরকার সেই সব ফিচারগুলোই দেওয়া থাকে। এটা দেখলাম সাইট অরিজিন, যেটা হলো অফিসিয়াল সাইট। আরেকটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার। আমি গুগলে সার্চ করছি, এই যে ভিজুয়াল কম্পোজার হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার। এটা কোড ক্যাননে বিক্রি হচ্ছে $45। এটা এই পর্যন্ত 3,50,000 বার সেল হয়ে গেছে। এটাও সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেসের, যেটা দিয়ে যে কোনো ধরনের পেজ ডিজাইন করে ফেলা যায়। বিভিন্ন ধরনের এলিমেন্ট, যত ধরনের এলিমেন্ট থাকা প্রয়োজন এই পেজ বিল্ডারে সব ধরনের এলিমেন্ট আছে। এলিমেন্ট বলতে এই যে এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজে এই যে গুগল ম্যাপ এখানে নেওয়া ছিল, এটা একটা এলিমেন্ট। এই যে এতটুকু অংশ, এটা একটা এলিমেন্ট। এই লেখাগুলো, এটা একটা এলিমেন্ট। এই গ্যালারিগুলো, এটা একটা এলিমেন্ট। ওকে, এই প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। এই যে টাইটেল, এই যে কন্টেন্ট, এই যে বাটন, এগুলোকে বাটন বলা হয়। তো এই প্রত্যেকটা হচ্ছে একটা এলিমেন্ট। এই পেজ বিল্ডারগুলোর মধ্যে সে সব ধরনের এলিমেন্ট দেওয়া থাকে, যেন আপনি এই পেজগুলো ডিজাইন করার সময় আপনার যখন যেটা প্রয়োজন, আপনার বা আপনার ক্লায়েন্টের যেটাই প্রয়োজন হোক না কেন, আপনি যেন সেটা এই পেজের মধ্যে ইনক্লুড করতে পারেন সহজেই, কোনো কোডিং নলেজ ছাড়া। এটাই হচ্ছে আসলে এই পেজ বিল্ডারগুলোর কাজ। তো সবগুলো পেজ বিল্ডারের কাজই হচ্ছে এই সেম। তো ম্যাক্সিমাম এই থিম ফরেস্টের যে থিমগুলো আছে, প্রিমিয়াম থিমগুলো, সবগুলো থিমের সাথেই এই ভিজুয়াল পেজ বিল্ডারটা অ্যাড করা আছে ফ্রিতে। এটা আপনার আলাদা করে কিনতে হবে না। যেমন আমরা যেমন এটা কিনেছি, এই থিমটার মধ্যেও কিন্তু ইনক্লুড করা আছে। ঠিক একইভাবে অন্যান্য থিমগুলো কিনলেও আপনি দেখবেন যে এই প্লাগইনটি ইনক্লুড করা আছে পেজ বিল্ডার, যেন আপনি খুব সহজে সুন্দর সুন্দর ওয়েব পেজ ডিজাইন করতে পারেন। কিন্তু কিছু কিছু পাওয়ারফুল থিম আছে যেগুলোতে এটা তো ইনক্লুড করা আছেই, সাথে থিমেরও একটা বিল্ড ইন পেজ বিল্ডার ইনক্লুড করা আছে। এই জন্য ওই থিমগুলো সবচেয়ে বেশি সেল হয়। যেমন এই যে আমরা যদি যাই পপুলার ফাইলসে যাই, এখানে পপুলার ফাইলস, এখানে যেমন অ্যাভাডা, এই যে দ্য 7, এই যে বি থিম যেটা আমরা কিনেছি, ব্রাইট, বিশেষ করে এই 3টা থিম, তারপরে এই যে এক্স, এগুলো এত জনপ্রিয় এই কারণেই, কারণ এই থিমগুলোর সাথে ভিজুয়াল কম্পোজারটি অ্যাড করা আছে, প্লাস এই থিমগুলোর নিজস্ব পেজ বিল্ডারও ইনক্লুড করা আছে। দুইটাই ইনক্লুড করে দিছে, আবার ইউজারের যেটা ভাল লাগে সে সেটা ইউজ করবে। তো এই যে বি থিম আমরা কিনেছি, এই থিমে এই ভিজুয়াল কম্পোজার প্লাগইনটি ফ্রিতেই ইনক্লুড করা আছে। আমরা চাইলে এই প্লাগইনটি ইউজ করতে পারি। আবার এটার পাশাপাশি এই বি থিমের নিজস্ব একটা পেজ বিল্ডারও ইনক্লুড করা আছে, ওইটা ইউজ করতে পারি, যে কোনো যেটা খুশি। তো থিমের সাথে যেটা বিল্ট ইন পেজ বিল্ডার আছে, সেই পেজ বিল্ডার, এই ডাব্লিউপি বেকারি এই পেজ বিল্ডার, তারপরে সাইট অরিজিন এই পেজ বিল্ডার, এই সবগুলোর কাজই সেম। এই পেজ বিল্ডার গুলো দিয়ে এই ধরনের সুন্দর ইউনিক ডিজাইন পেজ তৈরি করা যাবে। এবং একটা পেজে যতগুলো এলিমেন্ট প্রয়োজন হতে পারে একটা কোম্পানির জন্য, একটা বিজনেসের জন্য, সব ধরনের এলিমেন্ট দেয়া থাকে। এটা ফ্রিটাতে অত ভালো কোয়ালিটির দেয়া নাই, কিন্তু প্রিমিয়াম গুলোতে অনেক ভালো কোয়ালিটির এলিমেন্ট দেয়া আছে যতগুলো লাগে একটা ওয়েবসাইটে। ঠিক একইভাবে এই 3টা খুবই জনপ্রিয়, সাইট অরিজিন বিশেষ করে ফ্রি, আর ডাব্লিউপি বেকারি এটা হচ্ছে পেজ বিল্ডার, এটাকে বলা হয় ভিজুয়াল কম্পোজার। এই থিম পরসের যত থিম কিনবেন সবগুলোর মধ্যেই দেখবেন যে এই প্লাগইনটি ইনক্লুড করা আছে। তো এই 3টার পাশাপাশি আরো জনপ্রিয় একটি পেজ বিল্ডার হচ্ছে ডিবি বিল্ডার। এটা হচ্ছে ইলিগেন্ট থিমস কোম্পানির পেজ বিল্ডার। এই যে এটাতে যদি ক্লিক করি, এই ইলিগেন্ট থিমসও খুবই জনপ্রিয় একটি থিম কোম্পানি। থিম ফরেস্ট যেমন হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে প্রচুর বিভিন্ন কোম্পানি থিম বিক্রি করে। আর এই এলিগেন্ট থিমস হচ্ছে শুধুমাত্র একটি কোম্পানি, তারা থিম বিক্রি করে কিন্তু তাদের নিজস্ব সাইটে বিক্রি করে, তারা থিম ফরেস্টে বিক্রি করে না। তো তাদেরও ভিজুয়াল বিল্ডার আছে। এই ভিজুয়াল বিল্ডারটারও কাজ হচ্ছে সেম এই ভিজুয়াল কম্পোজারের মতো। ঠিক দারুণ সব পেজ তৈরি করে ফেলা যায়, এবং একটা পেজের মধ্যে যাবতীয় যা যা এলিমেন্ট দরকার, কন্টেন্ট দরকার, সব তৈরি করা যায় এই ডিবি বিল্ডার দিয়ে। তো আপনি যেন পরবর্তীতে কোনো কনফিউশনে না পড়েন, এই জন্য প্রায় প্রত্যেকটি বিল্ডার সম্পর্কেই আমি আপনাকে বলতেছি এবং পরিচয় করিয়ে দিচ্ছি। তো পুরো ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে যত ওয়েবসাইট অপারেট হচ্ছে, প্রত্যেকটি ওয়েবসাইটেই এই বিল্ডারগুলো ব্যবহার করে এই দারুণ সব ওয়েবসাইট তৈরি করে ফেলে। প্রায় বেশিরভাগ ওয়েবসাইটে এই বিল্ডারগুলো ব্যবহার করা হয়। আর পুরো ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে এই কয়েকটি বিল্ডারই সবচেয়ে জনপ্রিয়, যেগুলো দিয়ে ডাইনামিক সুন্দর পেজ বিল্ড করা যায়, ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম। এই ডিবি বিল্ডার, এই ভিজুয়াল কম্পোজার, সাইট অরিজিন, এই 3টা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তো আপনি যদি এই কোম্পানি থেকে ডিবি থিমটা কিনেন, এদের একটা থিম আছে ডিবি, ওই থিমের সাথে কিনলে আপনি এটা ফ্রি ব্যবহার করতে পারবেন, বা তাদের যে প্রাইসিং প্ল্যান আছে এই প্রাইসিং কিনলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যদি থিম ফরেস্ট থেকে কিনেন তাহলে আপনাকে এটা আবার আলাদা করে কিনে নিতে হবে। তো থিম ফরেস্টের থেকে আসলে প্রয়োজন হয় না, কারণ প্রিমিয়াম থিমগুলোতেই ঠিক এইরকম পাওয়ারফুল ভিজুয়াল বিল্ডার দেওয়া থাকে, যেগুলো দিয়ে আপনি এই ধরনের কন্টেন্ট বিল্ড করতে পারবেন, এই ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। তো ভিজুয়াল কম্পোজার সম্পর্কে বললাম, সাইট অরিজিন সম্পর্কে বললাম,
তারপরে ডিবি বিল্ডার সম্পর্কে বললাম, এবং আরো একটি বিল্ডার আছে, সেটা হচ্ছে এলিমেন্টর। এই যে এলিমেন্টর পেজ বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস। এই ঠিক ডিবি বিল্ডার, ভিজুয়াল কম্পোজার, সাইট অরিজিন, এই সেম প্লাগইন গুলোর মতো এই এলিমেন্টর একটা প্লাগইন। এই প্লাগইনটাকে এত ভালোভাবে দেখাচ্ছি এই কারণে, কারণ এটা ওয়ার্ডপ্রেসের খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, এবং এটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ড করতে গেলে আপনার লাগবেই। তাই মার্কেটে যতগুলো ফ্রি এবং প্রিমিয়াম পাওয়ারফুল পেজ বিল্ডার প্লাগইন আছে, আমি সবগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে রাখছি, যেন ভবিষ্যতে আপনি দেখা গেছে যে এই থিমটা আমরা একটি পেজ বিল্ডার দিয়ে কাজ করলাম, কিন্তু পরবর্তী আরেকটা প্রিমিয়াম থিমে আপনি যাওয়ার পরে দেখলেন সেটাতে শুধুমাত্র ভিজুয়াল কম্পোজার আছে। তাহলে আপনি যেন কনফিউশনে না পড়েন যে আর এটাতে এভাবে করলাম আর এটাতে এভাবে কেন। অ্যাকচুয়ালি দুইটা এই সবগুলোর কাজই হচ্ছে সেম। তো কোনো কারণে যদি আপনি অন্য কোনো থিমে এই বিল্ডার দেখেন, টেনশন করার কোনো কারণ নাই। এই একটি থিমের পেজ বিল্ডারের সাথে ফ্যামিলিয়ার হয়ে গেলে এগুলো আপনি ইজিলি তখন বুঝতে পারবেন। তো এই এলিমেন্টও হচ্ছে ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ড করার খুব পাওয়ারফুল একটি প্লাগইন। এই যে এইখান থেকে কন্টেন্টগুলো অ্যাড করা যায়, যেটা যেটা প্রয়োজন পেজে অ্যাড করা যায়। তো এক একটা প্লাগইনের জাস্ট ইন্টারফেস আলাদা, হয়তো এটা এই প্লাগইনের ইন্টারফেসটা লেফট সাইডে আছে, আর ভিজুয়াল কম্পোজারের দেখা গেছে এইখানে আছে, এই বি থিমের দেখা গেছে যে কন্টেন্টের নিচে আছে, এই যে সরি এই কন্টেন্টের নিচে আছে অ্যাডমিন প্যানেলে। কিন্তু ঘুরে ফিরে এই পেজ বিল্ডারের সবগুলোর কাজই হচ্ছে সেম। তো এগুলো তো আমি এক্সটার্নাল দেখালাম, যে বাহিরের যে প্লাগইন, এটা আপনি আলাদা করে কিনে নিতে হবে এই প্লাগইনটি। তারপরে এই ডিবি বিল্ডার যদি আপনি ইউজ করতে চান আপনার থিমের সাথে, তাহলে এটা আপনাকে আলাদা করে কিনতে হবে। কিন্তু থিম ফরেস্টে আপনি এই থিমগুলো কিনলে B7X এগুলোর সাথে বিল্ড ইন দেওয়া থাকে, এই অ্যাভাটার সাথেও বিল্ড ইন পেজ বিল্ডার দেওয়া আছে। তো যাই হোক, আমরা বি কিনেছি, এই বি থিমে এই ভিজুয়াল কম্পোজারও দেওয়া আছে, আবার এই থিমে নিজস্ব একটা বিল্ড ইন বিল্ডার দেওয়া আছে, যেটাই আমরা আসলে ব্যবহার করব। অ্যাকচুয়ালি এই পেজগুলো বিল্ড করতে যে বিল্ডারটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা আসলে দেখলেই বুঝতে পারবো। আমি একটু দেখে নেই, তাহলে আপনাকে বলতে সুবিধা হবে। আমি অল পেজে যাচ্ছি, হোমে ক্লিক করছি, তাহলে আমি বুঝতে পারবো যে তারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে যেটা চিন্তা করেছিলাম, এই যে এটাই হচ্ছে সেই পেজ বিল্ডার। এখান থেকে পেজটা বিল্ড করা হয়েছে, যার জন্য হোম পেজটা এভাবে দেখাচ্ছে। এটাকে বিল্ড করতে হবে। এই যে পেজ অপশনস, আমরা প্রিভিয়াস লেকচারে কিন্তু ডিসকাস করেছিলাম, এই যে পেজ অপশনস কাস্টম ফিল্ড, এই কাস্টম ফিল্ডের মধ্যে এই মুভেন গ্রুপের মুভেন বিল্ডার পেজ বিল্ডারটি ইনক্লুড করা আছে। এটা ফ্রি, এটার আলাদা করে কিনতে হচ্ছে না, এটা থিমের সাথে ইনক্লুডেড করা। কিন্তু কোনো কারণে আপনি যদি মনে করেন যে আপনি ভিজুয়াল কম্পোজার ইউজ করবেন, পরবর্তীতে যে কোনো কারণেই হতে পারে, তাহলে এই যে এই থিমের এখানে যদি আমরা ইনস্টল প্লাগইনে যাই, তাহলে এখানে এই যে ভিজুয়াল কম্পোজারটা দেখতে পাচ্ছি, এটা ইনস্টল করলে এই প্লাগইনের অপশনগুলো চলে আসবে। তখন এই যে পেজে একটু আগে আমরা ওপেন করলাম, হোমে ওপেন করলাম, ওপেন করি, এডিটে দেই, এডিট দিলে দেখা যাবে ভিজুয়াল কম্পোজারের অপশনটা এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে তখন এখান থেকে পেজ বিল্ড করা যাবে, যেমন এটা এখন এখান থেকে বিল্ড করা যাচ্ছে। অর্থাৎ এই বি থিম খুবই পাওয়ারফুল একটা থিম। তারা শুধুমাত্র এই থার্ড পার্টি পেজ বিল্ডারের উপরে ডিপেন্ডেন্ট না, বরঞ্চ তারা তাদের নিজেদের থিমের জন্য নিজেরাই একটা পেজ বিল্ডার বানিয়ে দিছে, যেন আপনি এই পেজ বিল্ডারের সহযোগিতায় এত সুন্দর সুন্দর পেজ ডিজাইন করে ফেলতে পারেন। এখানে যে এলিমেন্ট আপনার দরকার আপনার বিজনেসের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য, আপনি সেগুলো এখান থেকে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। তো এখন আমরা যদিও এখানে কোনো কন্টেন্ট বিল্ড করব না বা পেজ এডিট করব না, আমরা পরবর্তী লেকচারগুলোতে সেটা করব। এই লেকচারে আমি আপনাকে যেটা বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি ফিচার হচ্ছে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। আর এই পেজ বিল্ডার ফিচারটি প্লাগইনের মাধ্যমেও ইনক্লুড করা যায়, আবার কিছু কিছু প্রিমিয়াম থিমের মধ্যে বিল্ড ইন দেয়া থাকে। যেমন এই বি থিমে বিল্ট ইন অলরেডি দেয়া আছে, পাশাপাশি প্রিমিয়াম একটি ভিজুয়াল কম্পোজার প্লাগইনও ইনক্লুড করা আছে, যেটার দাম হচ্ছে $45। আপনাকে যে দুইটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আর দুইটা ইউজ করাটা উচিত হবে না, যে কোনো একটা ইউজ করতে হবে, হয় এটা ইউজ করতে হবে, না হয় তাদের দেয়া এই বিল্ট ইনটা ইউজ করতে হবে। তো আপনি যদি কোনো থিম কিনেন এবং সেটাতে যদি দেখেন যে সেটার বিল্ট ইন পেজ বিল্ডার আছে, তাহলে সেই বিল্ট ইনটাই ইউজ করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এইটার ইউজ করাটা উচিত হবে না, যদি থিমে থাকেও তারপরেও না। আর যদি দেখেন শুধুমাত্র এই প্লাগইনটাই আছে, কোনো একটা থিম কিনছেন সেটার সাথে, তাহলে আর এটা ছাড়া আর কোনো উপায় নাই, এটাই ইউজ করতে হবে। এবং এটাও খুব ভালো মানের পাওয়ারফুল একটি প্রিমিয়াম পেজ বিল্ডার প্লাগইন। বেশিরভাগ এই থিম ফরেস্টের থিমের মধ্যে এইটা ইনক্লুড করা। শুধুমাত্র সবচেয়ে পপুলার যে থিমগুলো আছে, যেমন বি থিম, এই ধরনের থিমগুলোর মধ্যে আলাদা আলাদা পেজ বিল্ডার মানে বিল্ট ইন থিমের সাথে দেয়া আছে। তো আশা করি ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার ফিচারটি সম্পর্কে আপনি যথেষ্ট ধারণা পেয়েছেন। তাহলে চলুন আমরা পরবর্তী লেকচারে চলে যাই।
এই লেকচারে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ব্যবহার করার প্রাইমারি কনসেপ্টটা সম্পর্কে আমি আপনাকে বলবো। তো পেজ বিল্ডার ব্যবহার করার প্রাইমারি কনসেপ্টটাই হচ্ছে আপনি আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার নিজের বিজনেসের জন্য অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য আপনি যে কোনো পেজ তৈরি করে ফেলতে পারবেন এবং সেই পেজগুলোতে আপনি যত খুশি তত পেজ ক্রিয়েট করতে পারবেন এবং সেই পেজগুলোতে আপনার মনের মতো করে কন্টেন্ট আপনি নিতে পারবেন যেটা আপনার বিজনেসের জন্য প্রয়োজন বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য প্রয়োজন। তো এই কন্টেন্টগুলো মূলত কিভাবে নিতে হয় আমি সেটা বলি। এই পেজগুলোতে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র আর একটা হচ্ছে কলাম। যেমন এই যে হেডারটা দেখেন, এটাকে বলা হয় র। এই যে স্লাইডার অংশটা দেখছেন, এই যে স্লাইডার অংশ, এই পুরোটা হচ্ছে একটা র। এই একটা র এর মধ্যে পুরো একটা স্লাইডার। ঠিক একইভাবে এখানেও এই পুরোটা একটা র। এটা একটা সেকশন, দেখেন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, তারপরে নিচে গেলে এটা একটা সেকশন এবং এই প্রত্যেকটা সেকশনে র এবং কলাম দিয়ে ভাগ করা। আপনি যেহেতু ওয়েবসাইট ডেভেলপ করার জন্য কাজ শিখছেন, তাই আপনাকে একটু ডিফারেন্ট দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখতে হবে। একজন সাধারণ ভিজিটর সে কখনোই এগুলো দেখবে না, সে দেখবে প্রোডাক্ট, সার্ভিস, কি কি ফিচার আছে এগুলো। কিন্তু আপনি যখন নিজের সাইট ডেভেলপ করছেন তখন আপনার দৃষ্টিভঙ্গিটা একটু ডিফারেন্স থাকবে। যেমন এই পেজটাতে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই হেডারটা একটা র, এই হেডার একটা অংশ। প্রত্যেকটা ওয়েবসাইটে হেডার একটা অংশ থাকে এবং সবার নিচে গেলে ফুটার একটা অংশ থাকে, এই যে ফুটার। আর এটা হচ্ছে এই মেনু এরিয়ার নিচে দেখেন এটা একটা স্লাইডার সেকশন, এটাকে বলা হয় সেকশন। এটা একটা সেকশন, এটা একটা সেকশন, তারপরে এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এই প্রত্যেকটা এক একটা সেকশন। যেমন দেখেন এটা হচ্ছে স্লাইডার সেকশন বা এরিয়া, যেটাই বলেন এরিয়া সেকশন একই কথা। এটার মধ্যে এই পুরোটা হচ্ছে একটা র। এই র এর মধ্যে এই দুইটা কলাম আছে, এই যে ঠিক মাঝামাঝি এখানে দুইটা র আছে। এই একটা রতে হচ্ছে টেক্সট আর একটা রতে হচ্ছে এই ইমেজ। ঠিক একইভাবে এখানে যদি যান, এখানেও পুরোটা একটা সেকশন আর এই সেকশনের মধ্যে এটা হচ্ছে চারটা কলাম। ভালো করে লক্ষ্য করুন, এটা একটা র আর এই র এর মধ্যে এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম আর সাথে একটা টাইটেল আছে। সো এটা কোনো ফ্যাক্টর না, জাস্ট মেইন কনসেপ্টটা আমি আপনাকে বলছি। পেজ বিল্ডারের মেইন কনসেপ্টটা কি এবং কিভাবে পেজগুলো বিল্ড করা হয়। আমরা যদি আবার নিচে যাই তাহলে এখানে আমরা আরেকটা সেকশন দেখতে পাচ্ছি। এই সেকশনেও দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম। ওকে, আবার নিচে যদি যাই এখানেও পুরোটা একটা সেকশন, এই সেকশনে এটা একটা কলাম, এটা একটা কলাম। তো আমরা চাইলে এই ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার গুলো দিয়ে একটা সেকশনে যতগুলো খুশি কলাম নিতে পারি। বিশেষ করে 4টা পর্যন্ত কলাম নেওয়া যায়, 1টা 2টা 3টা 4টা। আপনি একটা সেকশনের মধ্যে সর্বোচ্চ 4টা কলাম নিতে পারবেন বা সর্বনিম্ন একটা কলাম নিতে পারবেন। আমরা যদি এটা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা পেজেসে যাই, অল পেজেস। এই পেজগুলো যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে এবং এই পেজগুলোতে আমরা এখন হাত দিব না, যখন এটা আমরা কাস্টমাইজ করব তখন এটা আমরা এডিট করব। আমরা নতুন একটা পেজ যদি ক্রিয়েট করি, জাস্ট আপনাকে এই পেজ বিল্ডারের কনসেপ্টটা বোঝানোর জন্য যে এই সেকশন এবং কলাম কিভাবে আসলে তৈরি করা হয়। তো এই যে নতুন একটা পেজে গেলাম, এটা জাস্ট একটা টেস্ট পেজের নাম দিলাম। নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করছি। এখানে আমরা কিছুই দিব না, কারণ এখানে আর আমরা লেখালেখি করব না। এখানে আমরা ডিরেক্টলি পেজ বিল্ডার দিয়ে এই ধরনের দারুণ সব পেজ বিল্ড করব, তাই এটা আমাদের ফাঁকাই থাকবে। তো এখানে যদি আমরা যাই, এই যে এই বি থিমে এই পেজ অপশনের মধ্যে পেজ বিল্ডারটি দেয়া আছে, এই যে পেজ বিল্ডার। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে অ্যাড সেকশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে একটি সেকশন চলে আসলো এই পেজটার মধ্যে। এই পেজটা কিন্তু ফাঁকা, এখনো তেমন কিছুই নাই। তো এই যে ফাঁকা, একেবারে কিছুই নেই। তো এই যে এটা হচ্ছে হেডার এরিয়া আর এটা হচ্ছে ফুটার এরিয়া। ওকে, আর এই যে এটা হচ্ছে যে কন্টেন্ট এরিয়া। তো আমরা এই পেজটার যে টাইটেল নিলাম, এটা ব্রেডগ্রাম শো করতেছে, এগুলো ডিসেবল করে দেওয়া যাবে। নিচে অপশন দেয়া আছে, এই যে অপশনগুলো দেয়া আছে এখান থেকে ডিসেবল করে রাখা যাবে। তো যাই হোক, এটা আর আমরা এখন দেখছি না, আমরা এই যে সেকশনটা বুঝতেছি। এই যে একটা সেকশন ক্রিয়েট করলাম, এটা হচ্ছে টোটাল একটা সেকশন। এই সেকশনটা কোথায় আসবে? এই যে পেজের ঠিক এখানে আসবে। এই যে সেকশন, এই যে বর্তমানে ফাঁকা আছে, এই পুরোটা হচ্ছে সেকশন। এখন এই সেকশনটাকে আমরা কয়েক ভাগে কলামে ভাগ করতে পারি কন্টেন্ট নেয়ার জন্য। যেমন এখানে এই যে অ্যাড র্যাপার, এই যে এটাকে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে একটা কলাম চলে আসছে 1 by 1, এটা একটা কলাম। এই পুরো সেকশনে এখন আমরা একটা কলাম নিছি। তো এটাকে আমরা ছোট করে দিই, ছোট করে দিয়ে আমরা জাস্ট একটা সিঙ্গেল নেই। এই যে আরো একটা কলাম যদি যুক্ত করতে চাই, আবার একটা করব, অ্যাড মানে অ্যাড র্যাপে ক্লিক করব, আর একটা কলাম চলে আসলো। তো এটাকে যদি আমরা যে মাইনাস দিয়ে ছোট করে নিই, এটা হচ্ছে প্লাস, মানে কলামটা বড় হচ্ছে, আর মাইনাস দিয়ে কলামটা ছোট হচ্ছে।
তো আমরা যদি সমান সমান নেই তাহলে এই যে 1/4 1/4 দুইটা কলাম আসে। আমরা আরেকটা নেই, আবার মাইনাস করতে থাকি 1/4, এই যে 1/4 আরেকটা কলাম, তার মানে এখানে আরো একটা কলাম আসবে। এই যে এর নিচে হবে মানে প্রায় 6টা, যেমন আমরা চাইলে আরো কলাম নিতে পারি যতগুলো খুশি, মিনিমাম 6টার বেশি নেওয়া যায় না। যেমন এই যে 6 পর্যন্তই লাস্ট, আমরা চাইলে আরো 2টা কলাম নিতে পারবো, মানে একটা সেকশনে 6টা কলাম নেওয়া যাবে। তো আমরা যদি 4টাই রাখি তাহলে 4টা করে, এক একটার সাইজ 4 করে, একটা সেকশনের মধ্যে আমরা 4টা কলাম নিলাম। অর্থাৎ এখানে আমরা একটা ভিজুয়ালি একটা সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে আমরা 4টা কলাম নিছি। এই যে এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, এই যে এটা হচ্ছে র্যাপার, এই জন্যই কিন্তু এখানে বলে দেওয়া আছে অ্যাড র্যাপার। র্যাপ বলতে এটাই হচ্ছে সেই র্যাপার। এই যে এখান থেকে এতটুকু কন্টেন্ট গুলো সব এখানে থাকবে, যদিও এখানে এই পাশেও কন্টেন্ট দেখা যাচ্ছে যে ছবিগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্ট গুলো শুরু হচ্ছে সব এই জায়গা থেকে। এই যে আমরা যদি দেখি, দেখেন সব কন্টেন্ট গুলো কিন্তু এই জায়গা থেকে শুরু হচ্ছে। তো এটা হচ্ছে এখান থেকে। আমরা যদি এই পেজেও যাই তাহলে দেখবো কন্টেন্ট গুলো সব এখান থেকে শুরু হচ্ছে। এখানে কিন্তু কন্টেন্ট অ্যাকচুয়ালি নাই, যদিও এখানে মনে হচ্ছে যে সাধারণভাবে দেখলে মনে হবে না এটা। ওকে, তো যাই হোক, এখানে যেমন একটা সেকশন আছে এবং পুরো সেকশনে জাস্ট 2টা কলাম নেওয়া হয়েছে। আমরা যদি এরকম নিতে চাই তাহলে এই যে এই একটা সেকশনের মধ্যে আমরা 2টা কলাম নিব জাস্ট। এই যে আরেকটু বড় করে নিব 1 2, এই যে 1 2, 2টা কলাম হয়ে গেল। আবার ডিলিট করে দিতে চাইলে এটা ডিলিট করে দিলাম, ডিলিট, এই যে ক্রস, এই যে ডিলিট। অর্থাৎ এখন একটা সেকশনের মধ্যে 2টা কলাম ঠিক এখানে যেমন আছে। এই যে আওয়ার রেস্টুরেন্ট মেনুতে এই একটা সেকশন, একটা কলাম, 2টা কলাম। এখন এই কলামের মধ্যে আমরা চাইলে এই টেক্সট নিতে পারি এবং এই কলামের মধ্যে আমরা এই ইমেজ নিতে পারি। নিলে ঠিক এখানেও এরকম কন্টেন্ট চলে আসবে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম। আমরা পরবর্তী লেকচারে এগুলো যখন এডিট করব তখন বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপ বা বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো আমরা যুক্ত করব। এগুলোকে বলা হয় এলিমেন্ট। এটা একটা টাইটেল এলিমেন্ট, এটা টেক্সট এলিমেন্ট, এটা ইমেজ এলিমেন্ট, তারপরে এটাকে বলা হয় লিস্ট এলিমেন্ট। ওকে, এই এলিমেন্ট, বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো আমরা পেজে যুক্ত করব এবং প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে এগুলো অ্যাড করতে হয়। আমি জাস্ট এই লেকচারে আপনাকে এইটাই দেখালাম যে ওয়ার্ডপ্রেসের যে পেজ বিল্ডার গুলো আছে, এই পেজ বিল্ডার গুলোর কনসেপ্টটা মূলত আসলে কি। তো আপনাকে আবারও সংক্ষেপে আরেকবার বলছি, ওয়ার্ডপ্রেসের এই পেজ বিল্ডার গুলোর কনসেপ্টই হচ্ছে আপনি পেজ ক্রিয়েট করে, নতুন পেজ ক্রিয়েট করে আপনি সেকশন এবং কলাম ওয়াইজ কন্টেন্টকে ভাগ করতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট যুক্ত করতে পারবেন। আপনার ডিজাইন অনুযায়ী, আপনার বিজনেস অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী যতগুলো কলামের প্রয়োজন আপনি ততগুলো কলাম যুক্ত করে ফেলতে পারবেন। এখানে 2টা কলাম আছে, আপনার ক্লায়েন্ট বললো না আমার এইখানেও কিছু টেক্সট লাগবে, তাহলে এটা 2 কলাম আছে, এটা 3 কলামে ভাগ করে এখানে আরেকটা কলাম নিয়ে সেখানেও আপনি টাইটেল, টেক্সট এগুলো যুক্ত করে দিতে পারবেন। তাহলে এখানে 3 কলাম হয়ে গেল, ছবিটা মাঝখানে চলে আসলো। ঠিক এইভাবে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে যে কোনো ধরনের কন্টেন্ট এই পেজ বিল্ডার ব্যবহার করে ইউজ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমরা আরেকটা কাজ করি, যেহেতু এই থিমের মধ্যে আমাদের আরেকটি প্রিমিয়াম প্লাগইন ইনক্লুড করা আছে পেজ বিল্ডার, যেমন এই যে ইনস্টল প্লাগইনসে ক্লিক করি। আচ্ছা, এই পেজটাকে রিমুভ করে দিই, এটা জাস্ট টেস্ট হিসাবে নিয়েছিলাম, রিমুভ, এটা আমাদের দরকার নাই। এই যে ট্রাস্ট, ডিলিট পার্মানেন্ট। তো এই থিমের সাথেই যেহেতু একটি প্রিমিয়াম প্লাগইন আছে, এই যে ইনস্টল প্লাগইনসে গেলে আমরা দেখব এই যে ভিজুয়াল কম্পোজার, $45 এই প্রিমিয়াম প্লাগইনটি ইনক্লুড করা আছে, কিন্তু এটা ইনস্টল করা নাই। তো যেহেতু আপনাকে আমি এই পেজ বিল্ডারের কনসেপ্টটা বোঝাচ্ছি, তাই এই প্লাগইনটাও ইনস্টল করে ফেলি, করে অ্যাক্টিভেট করে আপনাকে দেখাই এটা এখানেও সেম কনসেপ্টটা কিভাবে কাজ করে, যেন আপনি 2টা পেজ বিল্ডারকেই বুঝতে পারেন যে এই ফিচারগুলো অ্যাকচুয়ালি সব সেম, যেন আপনি পরবর্তীতে অন্য কোনো থিমে এই ভিজুয়াল কম্পোজার দেখলে আপনি যেন ঘাবড়ে না যান। তো ইনস্টলে ক্লিক করলাম, এটা ইনস্টল হচ্ছে, যদিও আমরা এই প্লাগইনটা ইউজ করব না, এটা জাস্ট এই পেজ বিল্ডারের কনসেপ্টটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের প্লাগইনটা এখন এই যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমি রিটার্ন টু ইনস্টল মানে রিকোয়ার্ড প্লাগইনে যাই, এখানে গেলে যে এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবো, এটা আমি অ্যাক্টিভেট করি, আবার এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। ওকে, তো জাস্ট দেখার জন্য, এই যে অ্যাক্টিভেট করার সাথে সাথে এখানে এটা চলে আসার কথা, ভিজুয়াল কম্পোজার অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তো এখানে যদি যাই অ্যাপিয়ারেন্স, এখানে ভিজুয়াল কম্পোজারের একটা মেনু যুক্ত হওয়ার কথা। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে, আচ্ছা ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে এখন আসছে, অটোমেটিক্যালি আসছে, যে মেনুটা চলে আসছে। এই ভিজুয়াল কম্পোজারেরও একটা আলাদা মেনু আছে। তো এখানে যদি আমরা যাই, জাস্ট জেনারেল সেটিং, হালকা পাতলা কিছু সেটিং আপনি করে নিলেন,
গুগল ফন্ট কি কি ফন্ট আপনি চান এবং কোন কোন পেজে এটা কাজ করবে সেটা যদি আপনি সিলেক্ট করে দিতে চান এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো যাই হোক এগুলো আর আমরা দেখছি না, আমরা এখন এই যে একটা নতুন পেজে যাই আবার এবং দেখি এই প্লাগইনটা আসলে কিভাবে আসতেছে। এই যে যখনই নতুন পেজ ক্রিয়েটে গেলাম তখন এখানে এই যে এডিটরের অপশনটা চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। এই বি থিমের সাথে বিল্ড ইন যে পেজ বিল্ডারটা আছে সেটা দেয়া আছে এইখানে, কিন্তু এই ভিজুয়াল কম্পোজার পেজ বিল্ডারটা ইনক্লুড করলে এটার এডিটরটা এখানে দেওয়া আছে। এখন আমরা যদি এই ব্যাকএন্ড এডিটর এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে চলে আসলো। আবার লক্ষ্য করেন, আবার যদি ক্লাসিক মোড ক্লিক করি তাহলে এই যে জাস্ট টেক্সট মোড চলে আসলো, টেক্সট মোড। আর এটাকে ক্লিক করলেই এটা সম্পূর্ণ একটা ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডারে পরিণত হয়ে যাবে। এটাই হচ্ছে ভিজুয়াল কম্পোজারের মানে একটা ফ্যাসিলিটি বা পাওয়ার, বা এটা এইভাবে কাজ করে। এক একটা প্লাগইন এক একভাবে কাজ করে কিন্তু সব কাজই সেম। তো যাই হোক আমি ব্যাকএন্ড এডিটরে ক্লিক করছি, ক্লিক করলে দেখুন এই যে এখানে একটা ইন্টারফেস আসছে। এখানে যেমন এই যে অ্যাড সেকশন ছিল, ক্লিক করলে এই যে অ্যাড সেকশন অ্যাড হচ্ছে, আবার এখানে রিমুভ করা যাচ্ছে। ঠিক এইখানেও আমরা চাইলে এই যে ক্লিক করলে এই যে কন্টেন্টগুলো চলে আসতেছে। এখানে আমরা এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলে আমাদের এই যে এই হচ্ছে একটা এলিমেন্ট। এই যে একটা সেকশন আমরা নিলাম, ভালো করে লক্ষ্য করুন এটা একটা সেকশন। ঠিক এখানেও যে এই পেজ বিল্ডারও যেমন আমরা একটা সেকশন নিছি, এই যে সেকশন, এটাও এখানে সেকশন চলে আসছে, জাস্ট ইন্টারফেসটা ডিফারেন্ট। আমরা এখানে গিয়ে নিছি, এখানে গিয়ে যে এই পুরোটা হচ্ছে একটা এখন এটার মধ্যে যদি আমরা কলাম নেই তাহলে আমরা কিভাবে নিব? তাহলে এই যে এইখানে দেয়া আছে, এখানে এটা হচ্ছে 2 কলাম, এটাতে ক্লিক করলে এটা এই সেকশনটা 2 কলাম হয়ে গেল। এখানে ক্লিক করলে এই সেকশনটা 3 কলাম হয়ে গেল। তারপরে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে আর একটু যাই, এখানে ক্লিক করলে এটা 4 কলাম হয়ে গেল। ঠিক এই সেম জিনিসটাই যদি আমরা এটাতে করতে যাই তাহলে এটা কেটে দিই, এই যে একটা সেকশন নিলাম এবং এখানে আমরা 4টা কলাম নিয়ে নিব, 1 4 আরেকটা নিলাম, মাইনাস করছি, 1 4 আরেকটা নিচ্ছি, আরেকটা এই যে 1 4 আরেকটা নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। এই যে নিয়ে নিলাম, একটা সেকশন নিলাম এবং এটার মধ্যে 4টা কলাম নিলাম। ঠিক এই ভিজুয়াল কম্পোজারেও আমরা একটা সেকশন নিলাম এবং 4টা কলাম নিলাম। আবার যদি আরেকটা সেকশন নিতে চাই তাহলে আবার এখানে প্লাস ক্লিক করে এই যে আরেকটা নিব, এই যে একটা নিলাম। ধরেন এই ধরনের একটা পেজ আমরা বিল্ড করতেছি, এই ধরনের একটা পেজ, এখানে এই যে একটা সেকশন, এই যে এখানে একটা সেকশন নিলাম এবং এখানে 4টা নিলাম। ওকে, ব্যাক ইন্ডে এটা দেখতে এরকম লাগছে, ফ্রন্ট ইন্ডে এটা এরকম লাগবে যখন আমরা কন্টেন্ট পুট করব। তো আমি আসলে আপনাকে ব্যাক ইন্ডে পেজ বিল্ডারের কনসেপ্টটা বুঝাচ্ছি। তো ঠিক একইভাবে এখানে যেমন আমরা 4 কলাম নিছি, আমরা চাইলে এখানে আরো 3 কলাম বা 2 কলাম বা এক পাশে বেশি এক পাশে কম এইভাবে নিতে পারি। যেমন এটাও 2 কলাম কিন্তু এটা ছোট এটা বড়, প্রয়োজন হতে পারে আপনার কন্টেন্ট অনুযায়ী, যে কন্টেন্ট অনুযায়ী যে এক পাশে আপনার বড় লাগতে পারে আরেক পাশে ছোট লাগতে পারে, দুইটাই যে সমান সমান কলাম হতে হবে এমন কোনো কথা নেই। হয়তো এই সাইডে আপনার অনেক বেশি কন্টেন্ট দেখাইতে পারেন, এই পাশে একটু কম কন্টেন্ট। এই জন্য আর কি সব ধরনের পসিবিলিটি এই ভিজুয়াল বিল্ডার গুলোতে দেওয়া আছে। তো ঠিক একইভাবে এটাও যদি আমরা এটা দ্বারা করতে চাই তাহলে দেখেন 2 কলাম নিব, এই এক সেকশনের মধ্যে 2 কলাম, তাহলে 2টা কলাম আমরা কেটে দিই এবং এটাকে আমরা একটু বাড়িয়ে নিই। এই যে এটাকে বাড়িয়ে নিলাম, এটাকে একটু বড় নিলাম, তাহলে দেখেন এটা বড় সাইজ এটা ছোট সাইজ, 2 কলাম, এটা বড় সাইজ এটা ছোট সাইজ, 2 কলামের এটাও 2 কলামের এবং দুইটা বিল্ডারের কাজই কিন্তু সেম। এবং এখন যদি আমরা এখানে কন্টেন্ট যুক্ত করতে চাই, এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট যুক্ত করতে চাই, যেটা আমরা পরবর্তী লেকচারে এলিমেন্টগুলো সম্পর্কে জানবো, এই ভিজুয়াল বিল্ডারের এলিমেন্টগুলো কি এবং এগুলো কিভাবে কাজ করে। বাট আমি আপনাকে জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আরেকটি প্লাগইন এখানে আমি ইনস্টল করেছি আপনাকে দেখানোর জন্য, তাই 2টা প্লাগইনই আমি দেখিয়ে দিচ্ছি যে থিমের বিল্ডারে কিভাবে এলিমেন্ট যুক্ত করতে হয় এবং এই ভিজুয়াল বিল্ডারে কিভাবে যুক্ত করতে হয়। দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি যেন বুঝতে পারেন যে প্রত্যেকটা পেজ বিল্ডার প্লাগইনের কাজই সেম, হয়তো একটা এখানে আছে আর আরেকটা এখানে আছে, এক এক থিমে এক এক জায়গায় থাকে কিন্তু ফিচার ঘুরে ফিরে সব সেম। তো যাই হোক, এখানে যদি আমরা একটা এলিমেন্ট যুক্ত করতে চাই তাহলে এই প্লাসে ক্লিক করলে এই যে এলিমেন্টগুলো চলে আসলো। এখানে আমরা চাইলে কন্ট্যাক্ট ফর্ম, ওয়েবসাইটে যেমন কন্ট্যাক্ট ফর্ম থাকে, এখানে ক্লিক করলে এই যে এখানে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসলো। এখানে এখন আমরা যাবতীয় তথ্যগুলো দিলে এখানে কন্ট্যাক্ট ফর্মটা শো করবে। এটা একটা এলিমেন্ট আমরা যুক্ত করলাম, এই পুরোটা একটা এটার মধ্যে 2টা কলাম আছে, এই একটা কলামে আমরা কন্ট্যাক্ট ফর্মটা যুক্ত করলাম। ঠিক একইভাবে এই ভিজুয়াল বিল্ডারও যদি আমরা এলিমেন্ট যুক্ত করতে চাই, অ্যাড আইটেম দেখা যাচ্ছে, এখানে জাস্ট প্লাস আইকন আছে আর এখানে বলে দিচ্ছে অ্যাড আইটেম, এখানে যদি ক্লিক করি এই যে চলে আসলো।
তো এখানে দেখি কন্ট্যাক্ট ফর্মের কোনো ইয়া আছে কিনা। এই যে কন্ট্যাক্ট যদি লিখি, আমি একটু আগে বলেছিলাম যে সার্চ করলে এই যে কন্ট্যাক্ট বক্স ক্লিক করলে এই যে কন্ট্যাক্ট বক্সটা যুক্ত হয়ে গেল। এখন এই কন্ট্যাক্ট বক্সটা প্রপারলি কাজ করানোর জন্য এই যে সেটিং প্যানেল আছে, এই সেটিং গুলো ফিল আপ করলেই এখানে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসবে। এই যে ঠিক এটার মতোই এটাও যদি আমরা এডিটে যাই, এখানেও কিছু সেটিং অপশন আছে, এগুলো ফিল আপ করলে এখানে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসবে। তো দুইটা পেজ বিল্ডারের কাজই কিন্তু সেম। ঠিক একইভাবে এলিমেন্টর, ডিবি বিল্ডার, সাইট অরিজিন, অন্যান্য যে পেজ বিল্ডার প্লাগইনগুলো আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম, ওগুলোর কাজও সেম একই। এই একইভাবে পেজগুলো বিল্ড করা হয়। তাহলে এই লেকচারে পেজ বিল্ডারের একটা ক্রিস্টাল ক্লিন কনসেপ্ট আমি আপনাকে দিয়ে দিলাম, যে পেজ বিল্ডার গুলো আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে এগুলো দ্বারা সেকশন এবং কলাম নেওয়া যায়, এবং এই ডিফারেন্ট পেজ বিল্ডার গুলো যে আসলে একই কাজ করে সেটাও আমি দেখিয়ে দিলাম, যেন অন্যান্য প্রিমিয়াম কোনো থিমে আপনি অন্য কোনো পেজ বিল্ডার দেখলে ঘাবড়ে না যান, সবগুলোর কাজই সেম। তাহলে চলুন নেক্সট লেকচারে এই পেজ বিল্ডারের যে এলিমেন্ট গুলো আছে, এই যে অ্যাড আইটেম, এই যে এলিমেন্ট, এগুলোকে বলা হয় এলিমেন্ট, যেগুলো আপনি বিভিন্ন পেজে ইনক্লুড করতে পারবেন। এই এলিমেন্ট গুলো কি এবং এগুলো কিভাবে ব্যবহার করা হয়, এগুলোর পরিচিতি সম্পর্কে আমি আপনাকে বলবো। এইখানে যে এলিমেন্ট গুলো আছে ডিজাইনটা দেখতে একরকম, ঠিক এই ভিজুয়াল কম্পোজারেও সেম ধরনেরই এলিমেন্ট আছে, জাস্ট ডিজাইনটা দেখতে একরকম, এবং নামগুলো দেখবেন ঘুরে ফিরে অলমোস্ট সেমই। তো তাহলে চলুন নেক্সট লেকচারে এই এলিমেন্টগুলোর পরিচিতিগুলো আপনাকে দেখিয়ে দিই।